হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। ঈশান ডাক্তারের এরকম কথা শুনে থম মেরে আছে। তারপর ঈশান হাসি মুখে বলে, না আঙ্কেল, আপনি ঠিক বলছেন। আমার জীবনের গল্পটা হয়ে উঠেছে মসজিদের ইমাম যখন আন্ডারওয়ার্ল্ডের রাজা, এবং আমার গ্যাংয়ের নাম হলো ঈশান দ্য গ্রেট মাস্তান। গরিবের বন্ধু, অত্যাচারী মানুষের শত্রু। ওকে ঈশান, তুমি তাহলে প্রস্তুত হও তোমার লক্ষ্য পূরণের জন্যে। কালকে তোমার ফ্লাইট এবং তুমি কালকেই চীনে যাচ্ছ তোমার লক্ষ্য পূরণ করতে। বেস্ট অফ লাক ঈশান। ধন্যবাদ আঙ্কেল। এখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক্তার সাহেব সহ ঈশান দাঁড়িয়ে আছে। ঈশান প্লেনের ভিতর চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই প্লেন উড়াল দেবে তার নিজ গন্তব্যে, আর ঈশান তার লক্ষ্যে। ঈশান তার লক্ষ্য পূরণের জন্য পাড়ি দিচ্ছে অন্য এক অজানা শহরে। ঈশান চলে যাওয়ার পর ডাক্তার সাহেব মনে মনে বলে ওঠে, তুমি পারবে ঈশান, একমাত্র তুমিই পারবে আমাকে আমার মেয়ের খুনের ন্যায্য বিচার পাইয়ে দিতে। আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছে করছে যে ডাক্তার সাহেবের মেয়ের কি হয়েছে। অবশ্যই আপনাদের তার অতীতটাও ঘুরিয়ে আনবো। আগেই অতীতটা শেষ করে দিই। এরপর ঈশান সেখানে গিয়ে 6 মাস থাকে। 6 মাসের মধ্যে এসেই কুংফু ক্যারাটে, শার্প শুটার, স্পাইডারম্যান ও সেখানে নাম করা একটা মাস্তান হয়ে ওঠে। সবাই তাকে এক নামে চেনে, ঈশান দ্য গ্রেট মাস্তান। ঈশানের নাম শুনলে সবার প্যান্টের অবস্থা খারাপ হয়ে যায়, এতটাই ভয়ঙ্কর আর হিংস্র দেখতে। এ পর্যন্ত 18টি দেশ তার কথায় উদ্বোস করে। 18টি দেশে তার পুরো রাজত্ব সে একাই করছে। ঈশান কিছুদিন হলো দেশে ফিরেছে তার সেই কালো জীবনের অতীতের জীবন কাহিনী শেষ করতে, মানে তার বাবা মার খুনের প্রতিশোধ নিতে। সে আজ দেশে ফিরে এসেছে একজন ভয়ঙ্কর এক হিংস্র দানব হিসেবে। এই ছিল ঈশানের মাস্তান হওয়ার পিছনের রহস্য। কেন সে মসজিদের ইমাম হয়েও আন্ডারওয়ার্ল্ডের রাজা হলো, আর কীভাবেই বা সে এত বড় একটা গ্যাংস্টার লিডারের রাজা হলো। এতক্ষণ ফ্ল্যাশব্যাক চলছিল, তো ফ্ল্যাশব্যাক ওভার। এখন রাত বাজে 1:30। চারিদিকে পিন পিন নীরবতা বিরাজ করছে। একটা শুনশান পরিত্যক্ত জঙ্গলের মধ্যে একটা পোড়া বাড়িতে দাঁড়িয়ে আছে ঈশান, মাসুম, সাব্বির, মিন্টু, জাকের। চারদিকে অঝরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে আকাশে যেন ফেটে বজ্রপাত হচ্ছে। এরই মধ্যে ঈশান বলে ওঠে, মিন্টু, তুই কি দাঁড়িয়ে আমার চেহারা দেখবি, না এই শালা নেমো খারামটার চোখে জল ছিটিয়ে দিয়ে জ্ঞান ভাঙাবি? জি ভাই, এখনই করছি। চেয়ারে বাঁধা লোকটির চোখে জল ছিটিয়ে দেয় মিন্টু। কিছুক্ষণের মধ্যেই এই লোকটির জ্ঞান ফিরে আসে। লোকটি চোখ মিটমিট করে খুলে তাকিয়ে দেখে একটা পরিত্যক্ত রুম, যার মধ্যে মানুষের মতো কয়েকটি ছায়া দেখা যাচ্ছে। মাথার উপরে 200 ওয়ার্ডের লালচে বাল্ব জ্বলছে। ভালো করে তাকিয়ে দেখতেই পারে পুরো রুমটা একদম একটা হসপিটালের মতো সাজিয়ে রাখা হয়েছে। লোকটির জ্ঞান ফিরেছে সেটা দেখে মাসুম বলে ওঠে, আরে 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 বেটার, তোর জ্ঞান ফিরছে। ভাই ভাই, শালা কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, জ্ঞান ফিরছে। এটা কি করব ভাই? আরে ওয়েট ওয়েট মাসুম, এই তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আস্তে আস্তে। যে আমার স্পেশাল থেরাপি বক্সটা নিয়ে আয় যা, আজ অনেক দিন পর সেটা কাজে লাগবে। জি ভাই, এখনই গিয়ে নিয়ে আসছি। তারপর মাসুম গিয়ে সে বক্সটা আনতে চায়। অন্যদিকে ঈশান কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে ফোন করে বলে এই পোড়া বাড়িতে চলে আসতে। সে অজ্ঞাত ব্যক্তি আস্তে আস্তে আপনাদের না হয় এ নিয়ে বাড়ির বৈশিষ্ট্যতা একটু জানিয়ে দেয়। এই বাড়িটি পুরো একটা জঙ্গল এলাকার মধ্যে, পুরনো ইংরেজ আমলের। পুরো বাড়িটা পুরনো, মাকড়সা জাল দিয়ে ঘেরা ছিল বাইরেরটা, এখনও তেমনি আছে, কিন্তু ভেতরটা যেন পুরো রাজপ্রাসাদের মতো সাজানো, যেন মনে না হয় কোনো রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। তবে সে এই একটা রুম সাউন্ডপ্রুফ করে নেয়। যেখানে সেই লোকটিকে বেঁধে রেখেছে সে পুরো রুমটি সাউন্ডপ্রুফ। সে এবং পুরো রুমটায় হসপিটালের মতো সাজানো হয়েছে। তারও একটা কারণ আছে, গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আগে বলে রাখি, এখন গল্পের আসল খেলা শুরু হবে। তারপর মাসুম বক্সটা নিয়ে চলে আসে। অন্যদিকে সে অজ্ঞাত ব্যক্তিটি এসে ঈশানকে জড়িয়ে ধরে আর বলে, ওয়েল ডান মাই সন, ওয়েল ডান। তুমি কি তাহলে তোমার স্বপ্ন পূরণের খুব কাছে? আঙ্কেল, এখন শুধু খেলা হবে। গেম ইজ স্টার্ট নাও। এবার পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্ট দেখবে আমার পাওয়ার। শুধু পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্ট নয়, গোটা বাংলাদেশে চলবে আমার রাজত্ব। ঈশান দ্য গ্রেট মাস্তান।
ঈশান ঠিক বলছে, তাহলে তুমি তোমার থেরাপি দিয়ে জিজ্ঞাসাবাদ স্টার্ট করো। এই শালা ওসির বাচ্চাটা, শালা শুয়োরের বাচ্চাটার মুখ থেকে সব কিছু বের করতে হবে। এই শালা শুয়োরের বাচ্চাটা তোমার মায়ের খুনি, আমার মেয়ের খুনি, পুরো সমাজের খুনি। এই শালা শুয়োরের বাচ্চাটাকে আমি নিজের হাতে মারবো। তুমি শুধু এর পেট থেকে কথাগুলো বের করো, কেমন? ততক্ষণে আমি সার্জারির জন্যে সব কিছু রেডি করছি। আপনারা ঠিক ধরেছেন। ওসিকে মিন্টু, জাকের, সাব্বির, মাসুম এবং তাদের দলের ছেলেপেলে শালা ওসির বাচ্চাকে একটা শপিং মল থেকে খুব টেকনিক্যালিভাবে শালা ওসির বাচ্চাটাকে তুলে নিয়ে আসে। অন্যদিকে সে ব্যক্তিটি বলে ডাক্তার সাহেব সেই ডাক্তারকে চীনে পাঠিয়েছিল। সে ডাক্তার অপারেশনের জন্য টেকনিক্যালি প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে এদিকে ওসি বলে ওঠে, এই তোরা কারা রে? তখন আমার নাকে কে উঠে ধরেছিলিস না? পুরো মাথাটা যেন জেন জেন করছে, চোখ দিয়ে তো ঝাপসা ছাড়া আর কিছুই দেখতে পারছি না মনে হয়। এই তোরা কারা রে? আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছিস? কেন রে, তোর কি খুব জানার ইচ্ছা করছে? তাহলে শোন, গরু জবাই হতে দেখছিস কোনোদিন? দেখছি তো, দেখবো না কেন? ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তুই দেখিস নি। আচ্ছা যাই হোক, তাহলে শোন, গরু যেভাবে জবাই করে ঠিক আজকেও তোকেও জবাই করা হবে রে। তারপর তোর শরীর থেকে চামড়া ছাড়াবো আমরা। তারপর তোর শরীরের মাংস পিস পিস করে কেটে রাস্তার কুকুরদের খাওয়াবো। এবার বুঝছিস? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কি কি তোরা আমাকে জবাই করবি মানে? তোরা কি বলছিস এসব? তোরা জানিস তোরা কাকে তুলে নিয়ে এসেছিস? আমি হলাম পাটোয়ারি পঞ্চগড় ডিস্ট্রিক্টের সেই অশ্রী রে, সেই অশ্রী যার নাম শুনলে সাধারণ মানুষ প্যান্ট ইস্যু করে, বুঝলি? আর তোরা আসিস আমার সাথে পাঙ্গা নিতে? ওসির এরকম কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবার মাথা গরম হয়ে যায়। তাদের মধ্যে থেকে জাকির গিয়ে সোজা ওসির বুক বরাবর একটা লাথি মারে। ওসি লাথি খেয়ে যেন 5 গজ দূরে গিয়ে ছিটকে পড়ে চেয়ার সমেত। তখন ঈশান বলে ওঠে, আরে জাকের, তুই তাকে মারলি কেন? তাকে বলতে দে না, একটু বলতে দে। আরে তুই দেখিস নি ঈদের সময় গরুকে জবাই করার আগে গরু কত হাম্বা হাম্বা করে ডাকে? ঠিক তেমনই করে না হয় এই অসির একটু ঘেউ ঘেউ শুনি, তারপর শুনবো তার গগন কাঁপানো চিৎকারের আওয়াজ। কি বলিস তোরা? ঈশান এটা বলার সাথে সাথে সেখানে সবাই হাসতে শুরু করে। অন্যদিকে ঈশানের মুখে এমন কথা শুনে ওসির যেন যায় যায় অবস্থা। মনে হয় যেন প্যান্টেই সেরে ফেলবে এখনই, কিন্তু অনেক কষ্ট করে চেপে রেখেছে। কতক্ষণ এভাবে রাখবে? একটা না একটা সময় তো অবশ্যই সেরে ফেলবে। অন্যদিকে ডাক্তার সাহেবও চলে আসে। তার সকল কাজকর্ম গুছিয়ে সবাই ডাক্তার সাহেবের জন্য অপেক্ষা করছিল। যেহেতু ডাক্তার সাহেব চলে এসেছে তাই ঈশান বলে ওঠে, হ্যাঁ মিন্টু, চেয়ারটা প্লাস বক্সটা একটু আমার কাছে এনে দে। আমি তাহলে এবার শুরু করি আঙ্কেল, যেহেতু চলে এসেছে। কি বলে আঙ্কেল? শুরু করো ঈশান, শুরু করো। তারপর মিন্টু গিয়ে ঈশানকে একটা চেয়ারের পার্স থেকে বক্সটা নিয়ে আসতে দেয়। অন্যদিকে ডাক্তার সাহেব একটা চেয়ার টেনে ওসির সামনে বসে। সবাই যেন ভয়ে শেষ, কেননা ঈশান কোনো কিছু শুরু করার আগেই একটা মুচকি হাসি দেয়। সবাই জানে এই হাসির মানে কি। তারপর ঈশান বক্সটা খুলে জিনিসগুলো উলটপালট করতে থাকে। বক্সের মধ্যে থাকা জিনিসগুলো দেখে ওসি ভয়ে প্যান্টে কাজ সেরে ফেলে। তা দেখে মিন্টু গিয়ে তাদের ছজনের জন্য কানে দেওয়ার হেডফোন নিয়ে আসে এবং সেই হেডফোনগুলো মিন্টু, জাকের, মাসুম, সাব্বির, ডাক্তার তারা 5 জন কানে দেয়, শুধু ঈশান বাদে। কেননা তারা জানে ওসির চিৎকার না শুনলে ঈশানের মাথা ঠান্ডা হবে না। তারপর ঈশান বক্স থেকে একটা হাতুড়ি প্লাস 4টা লোহা বের করে ফ্লোরের মধ্যে রাখে। তা দেখে সেখানে সবাই থাকা অবস্থায় সে তো ভয়ে কান্না করে ফেলেছে। আর আর এসব কি করছিস তোরা? কি চাই টাকা? কত টাকা চাই বল, আমি তোকে দেব, তারপর আমাকে ছেড়ে দে। ওসির এরকম কথা শুনে ঈশানের মেজাজটা খারাপ হয়ে যায়। তাই পকেট থেকে একটা রুমাল বের করে ওসির মুখে ভরে দেয়। ওসির হাজারো কথা বোঝে, কিন্তু তার কথা কারো কানে আসে না। তারপর ঈশান একটা রড আর হাতুড়ি নিয়ে ওসির হাতের উপর রাখে এবং হাতুড়ি দিয়ে রডের উপর মারতে থাকে। অন্যদিকে ওসি গরুর মতো চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছায় না। মুহূর্তের মধ্যে ওসির হাত রড দিয়ে এফোর ওফোর হয়ে টেবিলের সাথে গেঁথে যায়। তারপর ঈশান ওসির দিকে তাকিয়ে দেখে ওসির চোখ দিয়ে বৃষ্টি ঝরছে। খুশির এরকম অবস্থা দেখে ঈশান বলে ওঠে, ইস অসি, কি বলবো তোকে? আরে বেচারা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চিৎকার করিস না কেন? ও হো হো, সরি, তোর মুখে তো আমি রুমাল ভরে দিয়েছি। দাঁড়া, সেটা বের করি। তারপর
ঈশান ওসির মুখ থেকে রুমালটা বের করে আবারও হাতুড়ি দিয়ে রড হাতে পায়ে গেঁথে দেয়, পা দিয়ে ফুলের সাথে গেঁথে দেয়, আর হাত বেডের সাথে গেঁথে যায় টেবিলের উপর। এরকম অত্যাচার যেন ওসির জীবন যায়। ওসি শুধু ও মা গো, ও বাবা গো, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এবার ঠিক আছে, এবার তো চিৎকার আমার কানে এসে পৌঁছাচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দে, তুই বাপ, তুই আমার মা, তুই আমার বউয়ের স্বামী, তবু আমাকে ছেড়ে দে প্লিজ। আমি আর নিতে পারছি না তোর এই অত্যাচার। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দিব। তার আগে তোকে যা যা প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দিবি। তুই আমার বাপ, তোর যা জানার আছে আমাকে বল, আমি সব উত্তর দেবো, তবু প্লিজ আমাকে ছেড়ে দে। ঈশান পেছনে তাকিয়ে দেখে সবার কানে হেডফোন লাগানো, তাই ঈশান সবাইকে ইশারায় বলে হেডফোন খুলতে। তারপর তারা সবাই হেডফোন খুলে এবং ঈশান বলতে শুরু করে, দেখ, তোকে যা যা প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দিবি, না হলে এর চেয়েও তোকে ভয়ঙ্কর থেরাপি দিব। নাম্বার 1, কত টাকার বিনিময়ে তুই ইউসুফ আর আওনার ওর পুরো পরিবারের সাথে হাত মিলিয়েছিস? নাম্বার 2, সেদিন কার কথায় নিরপরাধ মানুষদের ধরে নিয়ে গেছিস? নাম্বার 3, কেন সেদিন ঈশানের নামে মিথ্যা কেস করেছিলি? নাম্বার 4, ঈশানের বাবা আমাকে কেন হত্যা করেছিস? নাম্বার 5, আর আজ পর্যন্ত কতগুলো অন্যায় করেছিস তার পরের গল্পটা খুলে বল। দেখ, আমি এসবে কিছুই জানি না, তারা শুধু আমাকে টাকা দিত, আমি শুধু তাদের সাপোর্ট করি, আমিও তাদের সাপোর্ট করতাম, তাদের কোনো প্রকার বিপদ হলে তাদেরকে আমি প্রোটেক্ট করতাম, আমি শুধু এটুকুই জানি। ওসির মুখ থেকে কথাগুলো শুনে ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে, তাই বক্স থেকে একটা চাকু বের করে ওসির হাতে এক নাগাড়ে গেঁথে দিতে থাকে। ওসি শুধু আহ, ও ও মা গো, বাবা গো। ওসির এরকম চিৎকারে যেন পুরো সাইলেন্ট রুমটা থরথর করে কাঁপছে, কেননা ভেতরের আওয়াজ তো ভেতরেই থেকে যাচ্ছে। ওসির এরকম চিৎকার বাহিরে বের হচ্ছে না, কারণ রুমটা সাউন্ড প্রুফ। ওসি কাঁদতে কাঁদতে বলতে থাকে, এই দাঁড়া দাঁড়া, বলছি দেখ দেখ, আমি অনেক টাকার বিনিময়ে তাদের সাথে হাত মিলেছি, তোকে বিনা দোষে তোদের এলাকায় মানুষকে তুলে নিয়ে গেছি, তোর নামে মিথ্যা কেস করেছি, তোর বাবা মাকে হত্যা করতে তাদেরকে সাহায্য করেছি, এবং আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি যা বলার বাইরে। বাহ বাহ ঈশান বাহ, শালা ওসির বাচ্চাটা যে এত তাড়াতাড়ি বলবে তা তো আমি ভাবতেই পারিনি। ওসি এরকম কথা শুনে সামনে তাকিয়ে দেখে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেবকে দেখে ওসি পুরো চমকে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আরে ডাক্তার সাহেব, আপনি এখানে, তার মানে এদের সাথে আপনিও জড়িত? আপনি একজন ডাক্তার হয়ে কিনা এসব করছেন? আপনাকে আমি ছাড়বো না। ওসির এরকম কথা শুনে ডাক্তার গিয়ে সজোরে ওসির বুকে একটা লাথি মারে। ওসিকে কিছুটা দূরে ছিটকে পড়ে। তারপর ডাক্তার সাহেব ওসির চুলের মুঠি ধরে বলে, হ্যাঁ রে শালা জানোয়ারের বাচ্চা, শালা জারাসের বাচ্চা, আমি সেই ডাক্তার যাদেরকে তোরা ন্যায় বিচার পেতে দিসনি। তোদের জন্যে আমার ছোট্ট মেয়েটি আজ পৃথিবী থেকে পরপারে পাড়ি জমিয়েছে। তার খুনের বিচার আমি পাইনি শুধুমাত্র তোদের কারণে। তোকে আজকে এত ভয়ঙ্কর মৃত্যু দিব যে তোর মৃত্যু দেখে তোর সাথে জড়িত থাকা শেষ হোক ব্যক্তির আত্মা কেঁপে উঠবে, শালা জানোয়ারের বাচ্চা। তারপর ঈশান বলে ওঠে, এই মিন্টু, জাকারের মাসুম সাব্বির, তোরা এই শালা ওসির হাত পা ধরে রোডগুলো টেনে বের করে শালাকে আজকে এমন মৃত্যু দিব যে এর মৃত্যু দেখে পুরো পৃথিবীতে 7 দিন থমকে পরিবেশ হয়ে থাকবে। তারপর সবাই মিলে ওসির হাত পা থেকে রডগুলো বের করে ওসিকে চেয়ারের সাথে সোজাভাবে বেঁধে ফেলে। আপনাদের জানার ইচ্ছা করছে তাই না, কে এই ডাক্তার, আর কেনই বা তার মেয়েকে খুন করা হয়েছে, আর কীভাবেই বা করা হয়েছে? চলুন তাহলে ফ্ল্যাশব্যাক থেকে একটু ঘুরিয়ে আনি। ওনার নাম হচ্ছে ডক্টর শালুকে। তিনি একজন দেশের টপ ডাক্তার। তিনি ফরেন্সিক ল্যাবরেটরিতে লাশের পরীক্ষা নিরীক্ষা করে। ওনার 2টি মেয়ে আছে। বড় মেয়ের নাম মিথিলা, ছোট মেয়ের নাম মুন্নি। আজ মিথিলা লন্ডন যাচ্ছে, সেখান থেকেই মিথিলা পড়াশোনা শেষ করে দেশে ফিরবে, তাই সে লন্ডনে চলে যায়। অন্যদিকে সেখানে থেকে মুন্নি আর ওর বাবা চলে আসে বাড়িতে। পরের দিন মুন্নিকে তার বাবা স্কুলে পৌঁছে দেয় এবং তার বাবা ফরেন্সিক ল্যাবরেটরিতে চলে যায়। মানে স্কুল ছুটি হয় 4টায়। স্কুল ছুটি হয়ে যে যার মতো বাসায় চলে গেছে। কলেজ গেটের সামনে মুন্নি এখনও দাঁড়িয়েছে তার বাবার আশায়। হঠাৎ ওঝুম সুরে বৃষ্টি শুরু হয়। এত বৃষ্টি হচ্ছিল যে মুন্নি সেখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে নিজ বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। অন্যদিকে মুন্নির বাবাও রওনা দেয় মুন্নিকে নিয়ে আসার জন্য। মুন্নি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ কোথা থেকেই যেন একটা কালো রঙের কার তার সামনে আসে এবং মুন্নিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অন্যদিকে মুন্নির বাবা স্কুলের গেটের সামনে এসে দেখে তার মেয়ে নেই, তাই সে দারোয়ানকে জিজ্ঞাসা করে,
আচ্ছা, এখানে মুন্নি কি দাঁড়িয়েছিল? আপনি কি তাকে দেখেছেন? মুন্নি মামনি তো এখানে দাঁড়িয়েছিল, বৃষ্টি হওয়ার পরেও ছিল, কিন্তু হঠাৎ সে এখান থেকে চলে যায়। আমি তাকে আমার সাথে থাকতে বলেছিলাম, কিন্তু সে বলল সে নিজেই বাসায় চলে যেতে পারবে, তাই সে চলে যায়। কি সে একাই বাসায় চলে গেছে? ও মাই গড! অন্যদিকে মুনিকে খুঁজতেই তার বাবা তোলপাড় লাগিয়ে দেয়, কিন্তু মুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মুন্নিকে একটা পরিত্যক্ত বাসায় রুমের ভেতর আটকে রাখা হয়। মুনির জ্ঞান ফিরতেই সে দেখে তার সামনে 3টি ছেলে দাঁড়িয়ে আছে। মুনি তাদেরকে দেখে বলে, তোমরা কারা? ভাইয়া আর আমাকে এখানে তুলে নিয়ে এসেছো কেন? আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে পৌঁছে দাও প্লিজ। আরে খুকি, বাড়িতে যাবে তার আগে আমাদের একটু মজা দিতে দাও। মজা মানে? ঠিক বুঝতে পারলাম না ভাইয়া। মানে হলো, তোমাকে দিয়ে এখন আমরা যৌবন সুখ নেব, যা একমাত্র তুমি আমাদেরকে দিতে পারবে। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের বোনের মতো, আমাকে প্লিজ বাড়িতে যেতে দিন। ওই চুপ বলছিস, চুপ। মুন্না, তুই আগে শুরু করবি না আমরা? আরে তোরা থাম, আগে আমি সুখটা নিই, তারপর না হয় তোরা নিস। ওকে বন্ধু, ঠিক আছে, তুই তাহলে তোর কাজ কর, আমরা বাইরে ওয়েট করছি। এই বলে আকাশ আর তানভীর বাইরে চলে যায়। মুন্না মুন্নির উপর ঝাঁপিয়ে পড়ে তার শরীরের চাহিদা মেটানোর জন্য। এভাবে তারা একে একে মুন্নির উপর শারীরিক অত্যাচার চালায়। প্রায় একদিন এভাবেই কেটে যায়। অন্যদিকে ডাক্তার সাহেব মুন্নিকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যায় পুলিশ স্টেশনে। পুলিশকে জানায়, ইন্সপেক্টর, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করুন। আজ একদিন হয়ে গেল, অথচ আমার মেয়ের কোনো খোঁজ খবরই পাচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। দেখুন স্যার, আপনি যেহেতু ডায়েরি করেছেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করছি, আমাদের একটু সময় দিন। অন্যদিকে মুনি তাদের 3 জনের এরকম অমানবিক শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই শেষ নিঃশ্বাস ফেলে, অর্থাৎ মুনি সেখানেই মারা যায়। তারপর তানভীর কিছুক্ষণ পর লক্ষ্য করে মুনির শরীর আর নড়াচড়া করছে না, তাই তানভীর বলে ওঠে, ওই মুন্না, ওই মুন্না, এদিকে একটু আয়, দেখ মেয়েটার শরীর আর নড়াচড়া করছে না, মরে গেল না তো? তানভীরের এরকম কথা শুনে সেখানে মুন্নার আকাশ চমকে যায়। দূরে তানভীরের কাছে গিয়ে মুন্নির শরীরে হাত দিয়ে দেখে মুন্নি আর বেঁচে নেই। তারপর মুন্না বলে ওঠে, আরে এত মরে গেছে, এখন কি হবে? আমরা কি এখন কি করব? আমরা তো পুরো ফেসে গেলাম, ভাবতে হবে ভাবতে হবে। আরে ইয়ার, তুই এত ভাবছিস কেন? আমাদের কিছুই হবে না। আমাদের বাপ চাচারা এত বড় মানুষ, আমাদেরকে কিছুই হতে দেবে না। তোরা শুধু শুধু চিন্তা করিস। একটা কাজ করি, এই মেয়েটার দেহটাকে পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে পালিয়ে যাই। আকাশ, তুই ঠিক বলেছিস, এটাই করতে হবে। মুন্না, চ, এই লাশটা গিয়ে পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে আমরা পালিয়ে যাই। ওকে ঠিক আছে, তোরা তাহলে লাশটা তোল, আমি গাড়ি বের করছি। এরপর তারা 3 জন মিলে মুন্নির দেহটাকে পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে পালানোর সময় পুলিশ তাদের 3 জনকে ধরে ফেলে আর গ্রেফতার করে সাথে সাথে ডাক্তার সাহেবকে ফোন করে থানায় আসতে বলে। ডাক্তার সাহেব পুলিশ স্টেশনে এসে যা বলে, কোথায় কোথায় আমার মেয়ে? ইন্সপেক্টর, আমার মেয়ে কোথায়? স্যার, উত্তেজিত হবেন না, আপনার মেয়েকে যারা কিডন্যাপ করেছিল তাদেরকে আটক করেছি, তারা 3 জন ছিল, আর আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার মেয়ে। আমার মেয়ে মানে আমার মেয়ে কি হয়েছে ইন্সপেক্টর? বলুন তাড়াতাড়ি প্লিজ, আমার মেয়ের কি হয়েছে? দেখুন স্যার, আপনার মেয়েকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর ছেলে 3টে আপনার মেয়ের লাস্ট পুলিশ স্টেশনের সামনে ফেলে যেতে চাইছিল, তখন আমরা তাদেরকে দেখে ধরে ফেলি। আর ছেলে 3টি হচ্ছে একজন চেয়ারম্যানের শালা, আর একজন হচ্ছে ওসি ভাগনা, আর একজন হচ্ছে এমপি ছেলে। তারা 3 জন মিলে আপনার মেয়েকে রেপ করেছে। আমার মনে হয় না স্যার, আপনি তাদের সাথে পেরে উঠবেন, কেননা 3 জন হচ্ছে প্রভাবশালী মানুষ। মানে আমার মেয়েকে তারা রেপ করে মেরে ফেলেছে আর আমার মেয়ের খুনের কোনো বিচার হবে না? মানে ইন্সপেক্টর, আপনি কি বলছেন? এর শেষ আমি দেখে ছাড়বো। এর মধ্যে জর্জ সাথে 2 উকিল এসে তাদের 3 জনের জামিন করে নিয়ে চলে যায়। তা দেখে পুলিশ ইন্সপেক্টর বলে ওঠে, কি স্যার, বললাম না আপনি তাদের সাথে পেরে উঠবেন না? ঠিক তাই হলো তো, আপনার চোখের সামনে ভ্যাং ভ্যাং করে তাদের 3 জনকে জামিন করে নিয়ে চলে গেল, আর আপনি কিছুই করতে পারলেন না। আমি কি করে বলি স্যার, তাদের সাথে সৎরামি না করে আপনার বড় মেয়ের এবং আপনার জীবনে ঝুঁকি না পেরে যা হয়েছে তা চুপচাপ মেনে নিন, ওদের বিচার না হয় আল্লাহই করবে। ইন্সপেক্টর, আপনি ঠিক বলছেন, কিন্তু এর প্রতিশোধ আমি নিবই নিব। ডাক্তার সাহেব, আপনার যদি কোনো সাহায্য লাগে তো বলবেন এমন। ওকে।
তারপর ডাক্তার সাহেব মুন্নির লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যে তার মেয়েকে কিভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে ভবিষ্যতের জন্য তিনি একটা মুন্নির নামে রিপোর্ট তৈরি করে রাখেন, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল তারপর তিনি এলাকার মানুষের সাহায্যে তার মেয়ের মানে মুন্নির দাফন কাজ সম্পূর্ণ করেন। এই ছিল ডাক্তার সাহেবের মেয়ে মুন্নির অতীতের জীবন কাহিনী। তো ফ্ল্যাশব্যাক ওভার, এখন বর্তমানে ফেরা যাক। ওসিকে এতক্ষণ চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু এখন তাকে একটা সার্জারি রুমে নিয়ে যায়। সেখানে আছে ডাক্তার ঈশান, মিন্টু, মাসুম, জাকির, সাব্বির। তারপর ওসিকে বেডে শুয়ে দেয়, সাথে মুখ ও হাত পা বেডের সাথে বেঁধে ফেলে। তারপর ঈশান বলে ওঠে, আঙ্কেল, এই শালা ওসির চোখ, কিডনি, লিভার সব বের করে ফেলুন। তারপর শালা কুত্তার বাচ্চাটিকে গরুর মতো করে জবাই করব। ঈশান, আমি এখনই শুরু করছি। এরপর ডাক্তার ওসির চোখ, কিডনি, লিভার আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেয়। তারপর শরীর থেকে ওসির পুরো রক্ত বের করে নেয়। এখন ওসি যে বেঁচে থেকেও মৃত লাশ হয়ে গেছে। ওসিকে দেখে বলে ওঠে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো দিন অন্যায় করব না, তোমরা আমাকে মাফ করে দাও। ওসির কথা শুনে ঈশান বলে ওঠে, মিন্টু, এই শালা কুত্তার বাচ্চাটিকে ফ্লোরে ফেল, হাত পাগুলো বেঁধে ফেল। কিরে সাব্বির, মাসুম, জাকের, তোদের কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? ঈশানের কথা শুনে সবাই ওসির হাত পা বেঁধে ফেলে এবং ওসিকে সবাই চেপে ধরে। তারপর ঈশান একটা বড় গরু জবাই করা ছুরি দিয়ে ওসির গলায় ধরে আর বলে, আব্বা মা, আমি তোমাদের খুনের প্রথম আসামিটিকে আজ আল্লাহর নামে উৎসর্গ করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথেই ঈশান ওসিকে গরু জবাই করার মতো করে কোরবানি করে। ওসি সেখানে ছটফট করতে করতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। ওসিকে জবাই করে ঠিকই, কিন্তু ওসির শরীর থেকে কোনো রক্ত বের হয় না, কারণ ঈশান আগেই ওসির শরীর থেকে রক্ত বের করে নেয়। তারপর ঈশান ডাক্তার কুড়াল ও চাপাতি নিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের রাগ নিয়ন্ত্রণ করে। কিছুক্ষণ পর ঈশান বলে ওঠে, মিন্টু, মাসুম, জাকের, সাব্বির, শোন, জানোয়ারের বাচ্চাটিকে আদর্শ মহিলা ডিগ্রি কলেজের 3 তলা ভবনের উপরে ঝুলিয়ে রাখবি, তাও আবার উলঙ্গ করে। এক পুরুষত্ব লিঙ্গ কেটে ফেলবি, আর কপালে একটা আমার চিহ্ন এঁকে দিবি, আর এই ইসমাইল বোলটা লাশের পকেটে রেখে দিবি। কি বললাম মনে থাকবে তো? আর দেরি না করে এখনই কাজ করে লেগে যা। ঠিক আছে বস, আমরা এখনই কাজে লেগে পড়ছি বস। আর কাউকে তুলে আনতে হবে কি? নেক্সট টার্গেট হলো উপজেলা চেয়ারম্যান ও এই শালা জারজটাকে তুলে আনতে হবে। তোরা এই শালাটিকে তুলে নিয়ে আসবি। ওকে ভাই, আমরা কাজে লেগে পড়ছি। মিন্টু আর জাকের, তোরা গিয়ে শালা ওসির লাশটা গিয়ে আটোয়ারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ঝুলিয়ে রাখবি। আমি আর সাব্বির যাচ্ছি চেয়ারম্যানের খেল খতম করতে। তাকে পারলে বাড়ি থেকে তুলে নিয়ে আনবো আমরা দুজনে। তোরা এদিককার কাজটা সামলে নিস। ওকে ভাই, ঠিক। তোরা তাহলে যা। ভাই আপনি তাহলে ডাক্তার আঙ্কেলকে নিয়ে বাড়িতে চলে যান, আমরা এদিকের কাজ সামলে নেব। আপনাকে টেনশন করতে হবে না, আমরা আপনাকে সময় মতো জানিয়ে দেব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তোরা তাহলে যা। আঙ্কেল চলেন, আমরা বাসায় চলে যাই। চলো, বাসায় গিয়ে আবার মিথিলাকে ফোন করতে হবে, অনেকদিন তার সাথে কথা হয় না। আঙ্কেল, এই মিথিলাটা আবার কে? তাকে তো চিনি না, আপনার মুখ থেকে তো আজ প্রথম শুনলাম মিথিলা নামটা। গাড়িতে চলো, তোমাকে সব খুলে বলছি। তারপর ঈশান আর ডাক্তার গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মিন্টু, জাকের, মাসুম, সাব্বির তাদের নিজ নিজ কাজের গন্তব্যে রওনা দেয়। এদিকে গাড়িতে ডাক্তার সাহেব বলতে থাকে, মিথিলা আমার বড় মেয়ে আর মুন্নি হলো আমার ছোট মেয়ে। মিথিলা এতদিন দেশের বাইরে আছে, পড়ালেখা দেশের বাইরে থেকে কমপ্লিট করে দেশে ফিরবে। আর আমি তোমাকে বলিনি যে আমার একটা বড় মেয়ে আছে, সে দেশে ফিরবে, তার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। ওকে আঙ্কেল। তারপর তারা কথা বলতে বলতে বাসায় চলে আসে। অন্যদিকে মিন্টু আর জাকির ওসির লাশটাকে রাতের আধারে অটোয়ারি মহিলা ডিগ্রি কলেজে 3 তলা ভবনের নিচে ঝুলিয়ে দেয়। এদিকে উপজেলা চেয়ারম্যান 11টার দিকে বাসায় যাওয়ার পথে গোরস্থানের মাঝপথে থেকে তাকে তুলে নিয়ে আসে। সেই পুরো বাড়িতেই এনে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর তারা ঈশানকে ফোন করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমরা চেয়ারম্যানকে তুলে নিয়ে এসেছি। এটা এখন আটকে কি করব? তোরা এত তাড়াতাড়ি শালাটাকে কিভাবে তুলে আনতে পারলি? ওকে, ঠিক আছে, তোরা তাহলে এক কাজ কর, তার জ্ঞান ফিরলে তাকে হালুয়া লাঠির বাড়ি সারা রাত মারবি। ওকে, তার শরীর ফেটে রক্ত বের হয়, এমন অত্যাচার করবি পারলেই
ফাটাগুলোতে লবণ দিয়ে মরিচের গুঁড়া ঢেলে দিবি। ওকে ভাই, ঠিক আছে। কে ভাই কি বললো? তারপর ঈশান যা যা বললো তা সব মাসুমকে বলল। তারপর তারা চেয়ারম্যানের চোখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরাতেই চেয়ারম্যান বলে ওঠে, কে তোরা, আর আমাকে এমনভাবে মাঝপথ থেকে তুলে নিয়ে আসলি কেন? তোরা জানিস তোরা কার শরীরে হাত দিয়েছিস? চুপ শালা জানোয়ারের বাচ্চা, তোকে আজকে গরুর মতো পিটাবো। তুই জানিস না তুই কত বড় অন্যায় করেছিস? তোকে আজকে এমন পেটাবো শালা যে চেয়ারম্যানের নাম ভুলে যাবি, মানে নিজের নাম নিজেই বলতে পারবি না। শুধু ওয়েট কর। আরে আরে, আমি তো ভয় পেয়ে গেছি, আমাকে ছেড়ে দে প্লিজ। কিরে শালা কুত্তার বাচ্চা, তোরা কি মনে করেছিলিস তোদের কাছে আমি মাপ চাইবো? তোরা আমার পাওয়ার সম্বন্ধে জানিস না, তাই আমাকে তুলে ধরে এনেছিস। যখন আমার পাওয়ার সম্বন্ধে জানবি তখন তোরা নিজের কর্ত নিজে করে তুলিয়ে যাবি। এটাই হচ্ছে আমার পাওয়ার, বুঝলি? চেয়ারম্যানের মুখে এরকম কথা শুনে সাব্বিরের মাথা গরম হয়েছে এবং দৌড়ে এসে চেয়ারম্যানের মুখে একটা দেয় লাথি। লাথিটা দেওয়ার সাথে সাথেই ঠোঁট কেটে যেন রক্ত ঝরঝর করে পড়তে থাকে। তারপর সাব্বির আর মাসুম চেয়ারম্যানকে মারতে শুরু করে। চেয়ারম্যান শুধু মার খেয়ে থাকে। ও মা গো, ও বাবা গো, আম্মা গো, আব্বা গো, আমাকে মারিস না, আমি মরে যাবো রে। চেয়ারম্যানের কথা যেন তাদের কানে আসে না, অত্যাধিক চেয়ারম্যানকে মারে। এদিকে রাত বাজে 12টা। ডাক্তার সাহেবের বাড়ি থেকে বের হয়ে একটা কালো রঙের বাইকওয়ালার পরনে আছে কালো রঙের জ্যাকেট, কালো প্যান্ট, কালো শু, সব কিছু ম্যাচিং করা। সে আগন্তুকটাকে জানেন, সে হলো ঈশান। আজকেও সে সেই গোরস্থানে সেই দুটি কবরের কাছে গিয়ে বসে বলতে থাকে, মা বাবা দেখো, আমি তোমাদের খুনের প্রতিশোধ নিতে পেরেছি। ওই ওসিকে তোমাদের কাছে মাফ চাইতে পাঠিয়ে দিয়েছি। কাল পাঠাবো ওই শালা চেয়ারম্যানকে। তোমরা আমার জন্য চিন্তা করিও না মা, তোমরা সেখানে শান্তিতে ঘুমাও। তারপর ঈশান সেখান থেকে চলে আসে। অন্যদিকে মাসুম আর সাব্বির চেয়ারম্যানের ফাটা স্থানে লবণ আর মরিচের গুঁড়া ঢেলে দেয়, সাথেই মারতে থাকে। চেয়ারম্যান আর মার সহ্য করতে না পেরে বলে ওঠে, ও আল্লাহ, ও মা গো, ও বাবা গো, এই শোন, তোদের কি চাই? টাকা চাই? কত টাকা চাই? আমি তত টাকায় দিতে রাজি, তবু আমাকে ছেড়ে দে। চেয়ারম্যানের কান্না যেন তাদের কানে আসছে না। চেয়ারম্যানকে মারতে মারতে একসময় চেয়ারম্যান সেন্সলেস হয়ে যায় আর মাসুম আর সাব্বির ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশান বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে ঈশানের। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে ড্রয়িং রুমে আসে। সেখানে দেখে ডাক্তার সাহেব বসে আছে। তাই ঈশান বলে ওঠে, শুভ সকাল আঙ্কেল। শুভ সকাল। আঙ্কেল আজকে নিউজ দেখেছো? ও আমার তো মনেই ছিল না। আচ্ছা দাও টিভি অন করে দেখি। তারপর ডাক্তার সাহেব টিভি অন করতেই দেখে, আপনারা বর্তমানে দেখছেন AN TV। আজকে জমজমাট সকালের খবর। কে বা কারা ওসিকে নির্মমভাবে হত্যা করে মহিলা আদর্শ ডিগ্রি কলেজের 3তলা ভবনের নিচে ঝুলিয়ে দিয়েছে এবং তার শরীর থেকে চোখ, কিডনি, লিভার এগুলো বের করে নেওয়া হয়েছে এবং সেই কেসের সম্পূর্ণ দায়িত্ব পড়েছে সিআইডি অফিসার দুলাল এসিপির ওপর। চলুন দুলাল এসিপির মুখ থেকে কিছু কথা শুনে আসি। দেখুন, আমরা আমাদের মতো চেষ্টা করছি যে এই খুনি স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। এই খুনটা ঈশান দ্য গ্রেট মাস্তানের লোকজন বা সেই নিজেই করেছে, কেননা তার ট্যাটু লাশের কপালে আঁকা আছে এবং সাথে একটা স্মাইল বল দেওয়া আছে, যেটা ঈশান দ্য গ্রেট মাস্তান কোনো মার্ডার করার সময় সেই লাশের পাশে রেখে দিয়ে যায়। তাই আমরা এটাই স্পষ্টভাবে বুঝতে পেরেছি এই খুনটা ঈশান দ্য গ্রেট মাস্তান করেছে। তাকে আমরা যত সাধ্য চেষ্টা করব খুব শীঘ্রই ধরার জন্য। সত্যি কি সিআইডি তাকে ধরতে পারবে? আমরা গোপন সূত্রে জানতে পেরেছি তার অনেক পাওয়ার এবং তার কথায় পুরো 18টি দেশ কাঁপে। সেখানে বাংলাদেশের মতো একটি ছোট দেশে কিনা তাকে ধরবে, এটাও কি সম্ভব? এরকম নতুন নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী খবর শোনানো হবে রাত 10টায়। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। এরকম খবর শুনে ঈশান আর ডাক্তার হাসতে থাকে। অন্যদিকে এই খবরটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যে থানার ওসিকে কে বা কারা হত্যা করেছে। পুরো শহর যেন থমকে আছে, কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছে না ভালো। এবার এসিপি তার সহকারী অফিসারদের কিছু কথা বলে। দেখো, এটা কিভাবে সম্ভব? আমরা কোনো কিছু করার আগে সে কিভাবে বুঝে যায় যে আমরা তাকে ধরতে বা তাকে ফলো করতেছি? সেই ঈশান মাস্তান কিভাবে বুঝে যায় আমরা কোথায়, কখন, কিভাবে অ্যাকশন নিব? এটা কিভাবে সম্ভব? না, আমি আর ভাবতে পারছি না। স্যার, আমরা কি তার সাথে পেরে উঠবো স্যার?
শোনা গেছে তারা অনেক পাওয়ারের এলাকায়, তার ছেলে পেলে অনেক বেশি, আর নিশ্চয়ই ওসি কোনো অপরাধী করেছিল বলে ঈশান নামের মাস্টারটা ওসিকে হত্যা করেছে। কারণ আমরা শুনেছি যতটা সে কোনো নিরাপয় মানুষকে মারে না, নিশ্চয় এক্ষেত্রে ওসি কোনো অপরাধ করেছে, তাই বলে তাকে হত্যা করেছে। হে হে, কিন্তু সবই তো ঠিক আছে, এখানে তো একটা ঘোলাটে রয়েছে, আর আমি সেটাই বুঝতে পারছি না আমরা কোনো কিছু করার আগে সেই ঈশান মাস্তান কিভাবে বুঝে যায়। আমার মাথাতে সেটাই ঢুকছে না। ঈশান আর ডাক্তার সিআইডি অফিসে এসিপির এরকম কথা শুনে উচ্চস্বরে হাসতে হাসতে বলে, এসিপি শুধু তুই কেন রে? বাংলাদেশে এমন কোনো পাওয়ার নেই, এমন কোনো আইন নেই যে আমাকে আটকে রাখতে পারে। তোরা বুঝতে পারছিস না যে তোরা কতটা বোকা? আমার ফাঁদে তোরা পা দিয়েই দিয়েছিস। আপনারাও কিছু বুঝতে পারছেন না তাই না, যে ঈশান ঘরে বসে সব কিছু কীভাবে বুঝে যায় এবং সব কথা সে কিভাবে শুনে নেয়। চলুন তাহলে আপনাদেরকেও সেই গোপন কথাটা শুনিয়ে আসি। আপনাদের নিশ্চয়ই মনে আসছে ঈশান মার্ডার করার পর সেই লাশের পাশে একটা স্মাইল বল রেখে যায়। গন্ডগোলটা এখানে, সেই স্মাইল বলের ভেতর ছোট্ট ক্যামেরা মাইক্রোফোন রেখে দেয় ঈশান, যার মাধ্যমে সিআইডি অফিসার তারা কী কথা বলতেছে এবং কোথায় কিভাবে অ্যাকশন নিচ্ছে সব কিছু আগে থেকেই বুঝে যায়। এটাই হলো ঈশানের মাইন্ড গেম। ঘরের ভেতর বসে আছে ঈশান, আর ডাক্তার সাহেব হঠাৎ ঘরের কলিং বেল বেজে ওঠে। তাই ঈশান দরজা খুলতে যায়, গিয়ে যাকে দেখে তা দেখে হয়ে যায় ঈশান, কেননা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটা ডানাকাটা পরি। পরনে তার ছোট্ট একটা গাউন পরা, চুলগুলো স্টাইল করে খোপা করে রাখা, চোখগুলো টানা টানা দেখতে হরিণী চোখ, ঠোঁটগুলো গোলাপি রঙের, ঠোঁটে লেগে আছে একটা মুচকি হাসি যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। দেখতে যেন জান্নাতের হুড় পরি। আর সেই পরিটি আর কেউ নয়, সেটা হলো মিথিলা, মানে ডাক্তার সাহেবের বড় মেয়ে। ঈশান এতক্ষণ কোনো কথা বলছে না দেখি ডাক্তার সাহেব বলে ওঠে আর এগিয়ে আসে, এই ঈশান, কি হলো তোমার? সে কখন গেছে দরজা খুলতে, এখনো কি ওইখানে লেগে আসো? কি হয়েছে? কে এসেছে দেখি? ডাক্তার সাহেব ওখানে গিয়ে নিজে হয়ে দাঁড়িয়ে পড়েছে, কেননা মিথিলাকে এখন এই অবস্থায় দেখে অনেক চমকে উঠেছেন তিনি। মিথিলা দৌড়ে গিয়ে ডাক্তার সাহেবকে জড়িয়ে ধরে বলে ওঠে, ড্যাডি কেমন আছো? তুমি তো আমাকে একটা বারও ফোন করলে না। আমাকে তুমি মনে হয় ভালোবাসো না। আমার যে লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যে দেশে আসবো তারও খোঁজ খবর তুমি নাওনি। কি হয়েছে বাবা তোমার? আরে মা তুই, হোয়াট আর এ সারপ্রাইজ! আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি তোকে দেখে, তা হঠাৎ কোনো কিছু না বলেই চলে এলি। তোর কষ্ট হলো না? আমাকে বলতে পারতি, আমি এয়ারপোর্ট থেকে তোকে নিয়ে আসতাম। ড্যাডি আমার লেখাপড়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কোনো কিছু না বলেই চলে এসেছি। আচ্ছা মুন্নি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মিথিলার কথা শুনে ডাক্তার সাহেব পুরো চমকে যায় এবং ভাবতে থাকে। অন্যদিকে মিথিলা এতক্ষণ ঈশানকে লক্ষ্য করেনি, তাই আবার লক্ষ্য করে দেখে বলে, ড্যাডি এই ছেলেটা কি? একে তো ঠিক চিনতে পারলাম না। পরনে আবার জুম্বা, মাথায় টুপি, কে ছেলেটা বাবা? ও, তোকে তো ওর সাথে পরিচয় করে দেওয়া হয়নি। ওর নাম ঈশান, ও আমাদের সাথেই থাকে আর সে এখানেই থাকবে। কিন্তু সে আমাদের সাথে কেন থাকবে? দেখতে কেমন একটা যেন। আমরা বাড়িতে দুই বোন আর একটা অপরিচিত ছেলেকে তুমি আমাদের সাথে রাখবে? এটা কেমন দেখায় না বাবা। আচ্ছা মুন্নি কোথায়? তাকে তো দেখছি না, তাকে আসতে বলো। মুন্নি নামটা শুনতেই ডাক্তার থতমত খেয়ে যায় আর বলে, মুন্নি তো বাহিরে গেছে, তুই এবং একটু ফ্রেশ হয়ে নে, তারপর তোকে সব খুলে বলছি। মনে মনে এখন থেকে মিথিলাকে কিভাবে বুঝাবো যে তার বোন আর এই পৃথিবীতে বেঁচে নেই। ওকে বাবা। এই যে মিস্টার হুজুর সাহেব, আমার লাগেজটা একটু দয়া করে নিয়ে আসবেন, আমার রুমে নিয়ে আসবেন একটু। আপনি যান, আমি নিয়ে আসছি। এই বলে ঈশান লাগেজ আনতে চলে যায়। অন্যদিকে মিথিলা রুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে থাকে। ঠিক সেই সময় ঈশান তার রুমে চলে যায় আর এগিয়ে যা দেখে, ঈশান গিয়ে মিথিলার রুমে দেখতে পায় মিথিলা কাপড় চেঞ্জ করে একটা টাওয়াল শরীরে পেঁচিয়ে আছে। হঠাৎ মিথিলা ঈশানকে দেখে বলে ওঠে, তুই জানিস না কারো রুমে আসতে গেলে যে পারমিশন নিতে হয়? এটাও জানিস না? বেয়াদব কোথাকার। এইটা বলার সাথে সাথে মিথিলা ঈশানের গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তুই একটা হুজুর নামে কলঙ্ক শালা। একটা মেয়ে রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় সেটা তোর জ্ঞান নেই? বের হ আমার চোখের সামনে থেকে। আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। রাত বাজে 12টা। হঠাৎ সে কালো স্যুট পরিহিত, প্যান্ট, কালো জ্যাকেট পরিহিত একটা আগন্তুক বের হয় ডাক্তার সাহেবের বাড়ি থেকে। মিথিলা বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ কাউকে বের হতে দেখে ফেলে সে আর মনে মনে ভাবতে থাকে, এত রাতে আবার বাসার ভেতর কে গেল? আবার চোর নয় তো? যাই হোক,
আমি নিচে গিয়ে দেখি। তখন মিথিলা ড্রয়িং রুমে যায় এবং সেখানে গিয়ে তার বাবাকে বলে, বাবা, বাসার বাইরে এত রাতে কে গেল? আর মুন্নি কোথায়? আর ছেলেটা কোথায়? তারপর যখন বাড়িতে ট্যাক্সি করে আসছিলাম তখন শুনলাম যে কোনো এক থানার ওসিকে নাকি ঈশান দ্য গ্রেট মাস্তান মেরে ফেলেছে। কি হলো বাবা বলো? মিথিলার কথা শুনে ডাক্তার বলে ওঠে, দেখ মা, তোকে এতদিন জানাইনি কারণ তুই শুনলে কষ্ট পাবি তাই। মুন্নি এই পৃথিবীতে বেঁচে নেই, তাকে 3টি ছেলে মিলে র্যাপ করে এবং তাকে হত্যা করে। এ কথা আমি তোকে জানাতে চেয়েছিলাম কিন্তু তোর কথা ভেবে তোকে আর বলিনি। তুই আমাকে মাফ করে দে মা। বাবা, তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? আমার বোনটাকে আমি দেখতে পারলাম না। ওই ছেলে তিনটার কি কোনো শাস্তি হয়নি? বলো বাবা, বলো। আমি আমার বোনটার কবরটা দেখতে চাই। দেখ মা, কাঁদিস না, যা হবার হয়ে গেছে। এখন এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। কাল তোকে অন্যের কবরের পাশে নিয়ে যাব, এখন গিয়ে ঘুমিয়ে পড়। তারপর মিথিলা কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। অন্যদিকে ঈশান সেই পোড়া বাড়ির ভেতরে গিয়ে মিন্টুকে বলে, মিন্টু এর জ্ঞান ফেরা। আর মাসুম সাব্বির, তোরা গিয়ে অ্যাসিডের ড্রামটা নিয়ে আয়, সাথে একটা গ্যাস লাইট নিয়ে আসবি। আর জাকির, তুই একটা চেয়ার নিয়ে আয় আমার জন্য। তারপর তারা ঈশানের কথা মতো সব কাজ করতে থাকে। চেয়ারম্যানের জ্ঞান ফিরতেই চেয়ারম্যান বলে ওঠে, দেখ, তোরা আর আমাকে মারিস না। তোরা যা চাইবি আমি তোকে তাই দেব। আমাকে ছেড়ে দে প্লিজ, আমি তোদের পায়ে পড়ছি। দেখ, তোকে মাত্র 2টা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিবি, তাহলে তোর কি করা যায় সেটা ভেবে দেখব। নাম্বার 1, তুই 2টা মার্ডার কেসে জড়িত। নাম্বার 2, তোর শালা একটা মেয়েকে রেপ করে, এগুলো কি সত্যি? এগুলো সব আমি করেছি। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। প্লিজ তোমরা আমাকে আর মেরো না, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও এসব খারাপ কাজ করব না। এবারের মতো তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও প্লিজ ভাই, তোমাদের পায়ে পড়ছি। এরপর কোনো কথা আর না শুনে ঈশান সোজা চেয়ারম্যানকে তুলে এসিডের ড্রামে ফেলে দেয়, সাথে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই যেন চেয়ারম্যানের দেহটা পুড়ে ছাই হয়ে যায়। ঈশানের এরকম রূপ দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মিন্টু, মাসুম, জাকির, সাব্বির সবাই ভয় পেয়ে শেষ। তখন মিন্টু ভয় ভয় বলে ওঠে, ভাই, সুজন ফোন করেছিল চীন থেকে, আপনার সাথে নাকি খুব জরুরি কথা আছে। এখন কি তাকে ফোন দিব? দে, ফোন দে। ওকে ভাই, হ্যালো। মিন্টু ভাই, তাই ঈশান ভাইয়ের সাথে কি তুমি কথা বলেছো? তাহলে একটু ঈশান ভাইকে ফোনটা দাও। এই নে, ভাইয়ের সাথে কথা বল। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি কথা ছিল ভাই? কাল রাত 12টার দিকে মানে সুকাতি ভূত মনি ফুল এনেছে, ড্রাগস স্মাগলিং এবং কিছু মেয়ে পাচার হবে প্রায় 10 কোটি টাকার উপরে। এবং এসবের লিডার হচ্ছে ডেভিড, যে আপনার বড় শত্রু। সে চীন থেকে বাংলাদেশে গেছে, আর কাল রাত 12টার দিকে সে এই ডিলটা করবে। ভাই আপনারা সবাই প্রস্তুতি নেন, আমি এদিকে সব কিছু সামলে নিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে ভাই। তখন ঈশান সবার উদ্দেশ্যে বলে, তোরা সবাই প্রস্তুতি নিয়ে নে, কাল রাতে অপারেশন হবে আমাদের। যতগুলো ছেলে পেলে আছে সবাইকে ডাকতি। ভূতমানি পুলের আশেপাশের রাত 11টার পর তাদের নিজ নিজ জায়গা মতো প্রস্তুতি নিতে বলবি। কাল রাতে অপারেশন সাকসেস চাই আর ডেভিডকে আমার জীবিত চাই। ওকে ভাই, ঠিক আছে। তারপর ঈশান বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে গিয়ে দেখে কালকে চেয়ারম্যানের মার্ডার করার সংবাদ দেখাচ্ছে। তখন মিথিলা বলে ওঠে, বাবা, বাবা দেখো, ঈশান দ্য গ্রেট মাস্তান আবারও একজনকে মার্ডার করেছে। সাউন্ডটা একটু বাড়াও না, খবরটা ভালো করে শুনতে দাও। আজকেও উপজেলা চেয়ারম্যানকে নির্মমভাবে হত্যা করে অ্যাসিডের সাথে আগুনে পুড়িয়ে ঝলসে ফেলেছে তার দেহটা। ফকিরগঞ্জ বাজার 4 রাস্তার মোড়ে ফেলে দিয়ে গেছে সেই ঈশান দ্য গ্রেট মাস্তানের দলবল। র্যাব, পুলিশ, আর্মি মনে হয় না তাদেরকে ধরতে পারবে, কেননা একের পর এক খুন হয়েই চলেছে। এর কি কোনো শেষ নেই? লাশের কপালে আজকেও একটা ট্যাটু, সাথে একটা স্মাইল বল রেখে গেছে ঈশান দ্য গ্রেট মাস্তান এর দল। আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক রাত 10টায়। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ANTV চ্যানেল। এরকম খবর শুনে মিথিলা বলে ওঠে, জিও, ঈশান দ্য গ্রেট মাস্তান, তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। যতই তোমার প্রশংসা শুনছি এবং তোমার পাওয়ার দেখছি, তোমাকে পেলে আগে তোমার ঠোঁট জোড়াকে কিস করবো আমি। ডাক্তার সাহেব চা খাচ্ছিল আর খবর শুনছিল। মেয়ের মুখে এমন কথা শুনে চা গলায় আটকে যায় আর কাঁদতে থাকে। অন্যদিকে ঈশান এরকম কথা শুনে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হোঁচট খেয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। তখন ডাক্তার সাহেব বলে ওঠে, আরে মা, তুই তো এখনই আমাকে হার্ট স্ট্রোক করে মেরে ফেলতি। এভাবে কেউ বলে? দেখলে তো ছেলেটা সিঁড়ি থেকে কিভাবে পড়ে গেল। পুরো ভয় পাইয়ে দিলি তুই আমাদের।
আমি এরকম একটা মাস্তানকে জামাই বানাতে পারবো না। কখন আবার আমাকে মেরে ফেলবে। বাবা, দরকার নেই। না বাবা, আমি তাকে বিয়ে করব। আমি তার প্রেমে পাগল হয়ে গেছি। আমি তাকে ছেড়ে বাঁচবো না। আর তুমি যদি আমাকে বাধা দাও তাহলে আমাকে আর পাবে না। মিথিলার মুখে এমন কথা শুনে ঈশান বলে ওঠে, দেখুন, এইরকম কথা বলতে নেই। সে একজন মাস্তান, একটা গুন্ডা। সে মানুষ খুন করে, আর আপনি তার জন্য কিনা আপনার বাবাকে ছেড়ে চলে যাবেন? তুই চুপ কর বেটা হুজুর। নিজে তো কোনোদিন প্রেম করতে পারবি না, আর অন্যকেও করতে দিবি না। আইসে জ্ঞান দিতে, বলদ কোথাকার। এই বলে মিথিলা তার নিজের রুমে চলে যায়। আর ডাক্তার সাহেব বলে ওঠে, ঈশান বাবা, তা কোথাও কি তুমি যাচ্ছ? নতুন কোনো খবর আছে কি তোমার কাছে? আঙ্কেল, আমি মসজিদে যাচ্ছি। আপনি বাসায় রেস্ট নিন, আর যদি কোনো খবর পাই তাহলে আপনাকে ফোন করে সেখানে চলে আসতে বলবো। তাহলে আমি যাই আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে বাবা, ঠিক আছে, তাহলে যাও, দেখে শুনে যাবে কিন্তু। তারপর ঈশান মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অন্যদিকে মিথিলা রুমে গিয়ে রেডি হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য। তার বান্ধবীদের সাথে ডাক্তার সাহেব ড্রয়িং রুমে বসে আছে। মিথিলা এসে বলতে শুরু করলো, বাবা, আমাকে কিছু টাকা দাও। আমি বান্ধবীর সাথে শপিং মলে যাচ্ছি। সন্ধ্যার আগে আগে বাসে চলে আসবো। অনেকদিন হলো তাদের সাথে কোথাও ঘুরতে যাইনি। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। তবে বেশি দেরি করিস না, সন্ধ্যার আগে বাসায় চলে আসবি, ঠিক আছে? ওকে বাবা। এই বলে মিথিলা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে তার বান্ধবীদের সাথে। অন্যদিকে ঈশান মসজিদে গিয়ে বসে একজন মুসল্লি বলে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর হুজুর আপনাকে কিছু জিজ্ঞাসা করতাম, মানে এই জিনিসগুলো আমাদের জানা খুব দরকার। আপনি কি একটু আমাদের বলবেন? বলুন, আপনাদের কি জানার দরকার আছে, আর কি বা প্রয়োজন? আমার জানা থাকলে আমি উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। হুজুর, কথাটা হলো এই যে মানুষ মদ, ঘোষ, সুদ, খুন, খারাপ এইগুলো যে কাজে লিপ্ত আছে, এরা হাজার নামাজ পড়ে রোজা রাখে, তারপরও অন্যায় করে, তাহলে কি এরা জান্নাতে যেতে পারবে? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে শুনুন, একটা গল্প বলি, যা থেকে বুঝতে পারবেন কে জান্নাতে যেতে পারবে আর কে পারবে না। গল্পটা হলো যে একটা লোক একটা অ্যাক্সিডেন্ট তার পুরো পরিবার হারিয়ে ফেলে। তারপর থেকে সে একা হয়ে যায়। এরপর থেকে সে আল্লাহকে দোষারোপ করত, নামাজ কালাম কোনো কিছুই করতো না। তবে তার একটা ভালো গুণ আছে, সেটা হলো মিথ্যা কথা বলতো না, এবং কোনো মানুষ বিপদে পড়লে যে সাহায্য করত। অন্যদিকে সে প্রতিদিন নাইট ক্লাবে গিয়ে মদ গ্যাঁজা খেত। একদিন সে কাজ করে নাইট ক্লাবে যাচ্ছিল মদ খেতে। যাওয়ার সময় রাস্তার পাশে একটি কুঁড়ে ঘরের ভিতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। তারপর গিয়ে ভিতরে দেখে একটি বাচ্চা ছেলে কান্না করছে। তখন সেই বাচ্চা ছেলেটিকে বলে ওঠে, বাবা, তুমি কান্না কেন করছো? তোমার কি হয়েছে? তখন সেই বাচ্চা ছেলেটি বলে ওঠে, আঙ্কেল, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম ঠিক এই সময়, কিন্তু আজকে আমার আর পড়া হবে না। আমার বাবা মা নিশ্চয়ই কবরে অনেক কষ্ট পাবে, কারণ আমার আজকে কেরোসিন তেল নেই। তাই আজকে বাবা মায়ের জন্য দোয়া করতে পারবো না। তখন সেই লোকটি ভাবে সে তার মা বাবার জন্য দোয়া করতে পারবে না বলে কত কান্নাকাটি করতেছে, আর আমি আমার পরিবারের জন্য দোয়া না করে কিনা আমি প্রতিদিন মদ গ্যাঁজা খেতাম। না না, আজকে থেকে আমাকে ছেলেটার কোরআন পড়ার কেরোসিন তেল দাম দিত। তখন লোকটা বলে ওঠে, বাবা, তুমি চিন্তা করো না, আজ থেকে আমি তোমার জন্য প্রতিদিন কেরোসিন তেল কিনে দিয়ে যাব। তখন তুমি তোমার মন মতো কোরআন তেলাওয়াত করতে পারবে, কেমন? তখন সেই ছেলেটি আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গিয়ে যে মদ খাওয়ার টাকাটা জমিয়েছিল সেই টাকা দিয়ে ছেলেটির জন্য কেরোসিন তেল নিয়ে আসে। ছেলেটার হাতে দেয় আর বলে, এই নাও বাবা, আজ থেকে তোমার কেরোসিন তেলের সব আমি এনে দিব। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর ছেলেটি এই লোকটির জন্য আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, এই লোকটি প্রতিদিন বলে মদ পান করত, জিনা করত, আর সেই লোকটি আমাকে কোরআন তেলাওয়াতের জন্য প্রতিদিন কেরোসিন তেল কিনে দিতে চায়। আল্লাহ, তুমি তাকে হায়াত দারাজ করো, তুমি তাকে জান্নাতবাসী করিও, তার মনের সব দুঃখ কষ্ট দূর করে দিও। এরকম বলে ছেলেটি অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে লোকটির জন্য। পরের দিন সকালে হঠাৎ শোনা যায় লোকটি আর পৃথিবীতে বেঁচে নেই, পাড়ি জমিয়েছে সেই পরকালে।
তারপর লোকটির মাটি দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। সবাই বলে যে মদ্যখোর পাপী, তাই তাকে কেউ মাটি দেয় না। তুলে নিয়ে গিয়ে এক মহিলার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে, চলে যায়। পরের দিন এলাকার 5 জন মুরব্বী মানুষ রাতে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখা যায় এই লোকটিকে, যেন তারা গোসল করে দাফন কাপড় পরিয়ে তাকে কবরে দাফন করে আসে। এই স্বপ্ন দেখার পর পরের দিন সে 5 জন মুরব্বী মানুষ এলাকার মানুষ নিয়ে সেই লোকটিকে মহিলার ডাস্টবিন থেকে তুলে নিয়ে গিয়ে গোসল করিয়ে দাফন কাপড় পরিয়ে গোরস্থানে মাটি দেয় এবং তার জন্য দোয়া করে। এই কথা শুনে সে ছেলেটি সেখানে তাড়াহুড়ো করে আসে, এসে দেখে লোকটিকে মাটি দেওয়া হয়ে গেছে। তখন সেই ছেলেটি বলে ওঠে, আপনারা সবাই জানেন তিনি একজন মদখোর, তিনি জেনা কাজ করেন, তিনি একজন পাপী। এই পাপী কালকে আমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন তেল কিনে দিয়ে যায় এবং তিনি বলেছেন তিনি আর মদ পান করে না, মদের টাকা দিয়ে আমার কোরআন পড়ার কেরোসিন তেল কিনে দিবেন। কিন্তু আজ সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আপনারা এই রকম মানুষ এর জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন তিনি যেন জান্নাতবাসী হন। এই কথা শুনে এলাকার মানুষ সবাই লোকটির কথা ভেবে অনেক দুঃখ পায় এবং মন খুলে তার জন্য দোয়া করে। তাহলে এবার আপনারা বুঝে নিন যে কে জান্নাতে যেতে পারবে এবং কে পারবে না। আমি শুধু ধারণাটা দিলাম, কিন্তু ব্যাখ্যাটা দিলাম না। ঈশানের এরকম সুন্দর সুন্দর কথা শুনে মুসল্লিরা বলে ওঠে, সত্যি হুজুর, আপনার কাছে সব প্রশ্নের উত্তর অনেক সহজভাবে আপনি উত্তর করে দেন। আপনি এত সুন্দর করে কিভাবে যে বোঝান আমরা সেটাই বুঝতে পারি না। কত সহজে আমরা বুঝে গেলাম ব্যাপারটা। সত্যি মানুষ শুধু নামাজ পড়লেই রোজা রাখলেই জান্নাতে যেতে পারে না, বরং ভালো কাজের মাধ্যমেও জান্নাতে প্রবেশ করতে পারে। তারপর এরকম আরও অনেক কথা বলে। মাগরিবের নামাজ পড়ে ঈশান বাড়িতে চলে আসে। অন্যদিকে ডাক্তার সাহেব মিথিলাকে ফোন করছে, কিন্তু তার ফোন বারবার সুইচ অফ দেখাচ্ছে। ঈশান বাড়িতে আসতেই ডাক্তার সাহেব বলে ওঠে, ঈশান বাবা তুমি এসেছো? বাবা মিথিলাকে তো ফোনে পাচ্ছি না, সেই সকাল 10টার দিকে বের হয়েছে, এখন সন্ধ্যা 7টা বাজতে চলেছে, কিন্তু তার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। একটু দেখবে ব্যাপারটা? আঙ্কেল, আমি এখন ব্যাপারটা দেখছি। আমি মিন্টু, মাসুম, জাকির, সাব্বিরকে পাঠিয়ে দিচ্ছি মিথিলার খোঁজ নেওয়ার জন্য। ঠিক আছে আঙ্কেল? তাই করো বাবা, তাড়াতাড়ি। আমার মেয়েটাকে ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই বাবা, তুমি যেইভাবেই হোক আমার মেয়েকে আমার কাছে এনে দাও। তারপর ঈশান মিন্টু, জাকির, মাসুম, সাব্বিরকে ফোন করে বলে, হ্যালো মিন্টু, শোনো, মিথিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ডাক্তার আঙ্কেল, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা একটু দেখো। সে সকাল 10টার দিকে বেরিয়ে গেছে, এখন 8টা বাজতে চলছে, তারপরও কোনো খোঁজ খবর নেই। যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করার চেষ্টা করো। ওকে ভাই, আমি দেখতেছি ব্যাপারটা। আমি সবাইকে নিয়ে এখনই আপনাকে খোঁজার চেষ্টা করছি। ওকে। এভাবে দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। মিন্টু, জাকির, মাসুম, সাব্বির অনেক খোঁজখবর নিয়ে জানতে পারে যে তাকে কিডন্যাপ করা হয়েছে। তাই মিন্টু ফোন করে ঈশানকে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, মিথিলা আপনাকে তো কিডন্যাপ করা হয়েছে, আর কিডন্যাপ করেছে ওই শালা ডেভিডের লোক। আমার মনে হয় তাকে কিডন্যাপ করে আজকে পাচার করা হবে। আমার মনে হয় আমাদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত সে জায়গায় যাওয়ার জন্য। আমি ছেলেপেলেদেরকে বলে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি সব ছেলেপেলেকে পুরো এলাকাটা ঘিরে ফেলতে বল। সুখাতি ভূত মানে ফুলের নিচে সবাইকে একদম পুরো এলাকাটা ঘিরে ফেলতে বল আমার লোকজন দিয়ে। ওকে ভাই, আমরা তাহলে কাজে লেগে পড়ছি। তারপর তারা ডাক্তার সাহেবকে বলে বেরিয়ে পড়ে অপারেশনের জন্য। পুরো এলাকাটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। রাত বাজে 1টা। হঠাৎ 2 দিক থেকে কালো রঙের গাড়ির আগমন হয়। 2টি পেছনে আবার 2টি করে ট্রাক আছে। এরপর 2টি কালো রঙের কার থেকে নেমে আসা 2টি অচেনা আগন্তুক। 2টির পরনে আছে মাথায় কালো রঙের ক্যাপ, পরনে আছে ব্ল্যাক কোট, হোয়াইট প্যান্ট, মোটা ফ্রেমের কালো চশমা, চশমাগুলো সাদা ডিজাইন করা। তারপর তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে করতে বলে, হ্যালো, আমি ডেভিড। আর আমি জামাল শেখ। আমার টাকা রেডি তো? হ্যাঁ, তোমার টাকা রেডি আছে, আর আমার ড্রাগস প্লাস মেয়েগুলো রেডি করা আছে তো? এখানে কোনো বিপদ হবে না তো? আর তুমি যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে তোমাকে এখানে পিষে ফেলতে বাধ্য হব। কোনো চালাকি করব না। আমার টাকা দাও, প্লাস তুমি তোমার জিনিস নিয়ে বুঝে চলে যাও। দুজনের কথোপকথনের মধ্যে হঠাৎ ঈশানের আগমন ঘটে। সিনেমায় হিরো স্টাইলে এসে তাদের দুজনের সামনে দাঁড়িয়ে ফাটাকেস্টের মতো ডায়লগ দিতে থাকে। কি রে, এত রাতে এইখানে কি করা হচ্ছে শুনি? আর এত লোকজন ছেলেপেলে কিসের? আবার 2টা ট্রাক? কি রে, এখানে কি?
ঈশানের কথা বলা শেষ করার আগেই ডেভিড বলে ওঠে, এই শালা পাগলের বাচ্চা, কে রে তুই? আর এত রাতে তুই বা এখানে কি করিস? আমরা কি করি না না করি তা কি তোকে কৈফিয়ত দিতে হবে? তাই নাকি? জানিস তো বাপেরও বাপ থাকে, তোদের ক্ষেত্রেও সেটা হয়েছে। তাই এখান থেকে ভালোই ভালোই চলে যা, না হলে জীবিত আর বের হতে পারবে না। তুই জানিস না তুই কাদের কাজে নাক গলাইছিস, বুঝলি? আরে ওয়েট 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 ওয়েট, এত উত্তেজিত হচ্ছিস কেন? তোদের মতো চুনোপুটিকে দেখে ভয় পাবো আমি? আরে বেটা বলিস কি? তাহলে শোন, যদি তোরা আমাকে আমার পরিচয় পাস তাহলে প্যান্ট 1 নম্বর সেরে ফেলবি, আর আমার সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের মৃত্যুকে স্মরণ করা। এটা শোনার সাথে সাথেই ডেভিড গিয়ে ঈশানের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, শালা জানোয়ারের বাচ্চা, তোকে দেখে ভয় পাবো আমি? আমার নাম জানিস? আমি ডেভিড, ডেভিড বুঝলি, যাকে পুরো 33টি দেশের পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর আমি কিনা তোকে ভয় পাবো? ওই কে আছিস? এরে উপরের টিকিটটা ধরিয়ে দে। ডেভিডের এরকম কথা শুনে ঈশান উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আসতে বল, আসতে বল, দেখি তোর কত দম কত দূরে। ডেভিড তারপর তার পেছনে অর্থাৎ চারিদিকে তাকিয়ে দেখতে পায় পুরো এলাকাটা ফাঁকা, শুধু তারা 3জন দাঁড়িয়ে আছে। আর তাদের ছেলেপেলে একটাও বেঁচে নেই, সব গোটা মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে। কাউকে জবাই করা হয়েছে তো কাউকে গুলি করা হয়েছে, আবার কাউকে চাইনিজ কুড়াল দিয়ে কাটার মতো করে টুকরো টুকরো করা হয়েছে। এটা দেখে ডেভিড আর জামাল ভয়ে বলে ওঠে, কে রে তুই? আর আমাদের ছেলেপেলেগুলোকে এভাবে তুই কখন মারলি? কে তুই, সত্যি করে বল। আমার পরিচয় জানতে চাস? শোন তাহলে, তোদের আজরাইল ঈশান দ্য গ্রেট মাস্তান। মাস্তান আমি, মাস্তানের মতো চুনোপুটি শয়তানদের বাপ আমি। ঈশানের মুখে মাস্তান কথাটি শুনে ডেভিড ভয় তো শেষ, আর জামাল তো প্যান্টে হিসু করে ফেলেছে। তারপর ঈশানের লোকজন মিন্টু, মাসুম, জাকির, সাবির ব্রিজের পাশের সাইডগুলো থেকে উঠে এসে ডেভিড আর জামালকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন ঈশান বলে ওঠে, কিরে ডেভিড, তোকে আজকে কে বাঁচাবে? তোকে এর আগে ওয়ার্নিং দিয়েছিলাম এইসব খারাপ কাজ ছেড়ে দিতে, কিন্তু তুই শুনলি না। আজ তোকে মরতেই হবে। এটা বলার সাথে সাথে ঈশান মাসুমের কাছ থেকে একটা চাইনিজ কুড়াল নিয়ে ডেভিডের গলায় কোপ মারে। সাথে সাথে ডেভিডের গলা থেকে শরীরটা আলাদা হয়ে যায়। আরেকটা কোপ মারে জামালের মাথার মাঝ বরাবর। মুহূর্তেই মাথা থেকে দেহ ফাঁক হয়ে দুদিকে ছিটকে পড়ে যায়। ঈশানের এরকম রাগ যেন আজকে সবাই সেখানেই প্রথম দেখছে। সবাই তো ভয়ে শেষ। তখন ঈশান বলে ওঠে, দুটো আমাদের গোডাউনে নিয়ে যাবি, টাকাগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিবি এবং মেয়েটিকে পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দিবি। আর আমি মিথিলাকে নিয়ে বাসায় চলে গেলাম। ওকে ভাই। তারপর ঈশান সেখান থেকে মিথিলাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ডাক্তার সাহেব দরজা খুলে দিয়ে অবাক হয়ে যায়, কেননা মিথিলা ঈশানের কোলে অজ্ঞান হয়ে আছে। তা দেখে ডাক্তার সাহেব বলে ওঠে, ঈশান, আমার মেয়ের কি হয়েছে? সে অজ্ঞান হয়ে গেছে কেন? কি হয়েছে বাবা? কোনো বিপদ হয়নি তো? আঙ্কেল, তেমন কিছু হয়নি, আপনাকে আমি সব খুলে বলছি। আগে ওর রুমে নিয়ে যেতে দিন। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাকে বেডে শুইয়ে দাও। তাকে বেডে শুয়ে দিয়ে ঈশান পুরো ঘটনাটা ডাক্তার সাহেবকে খুলে বলে। ডাক্তার সাহেব শুনে পুরো কান্না করে ফেলেছে। তখন ঈশান বলে ওঠে, আরে আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? আমি তো আপনার ছেলের মতো, তাই না? আমি থাকতে আপনার আর আপনার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। বাবা, তুমি না থাকলে আজ আমার মেয়ের কি হয়ে যেত। তারপর ঈশান মিথিলাকে বেডে শুয়ে দিয়ে উঠতে যাবে, কিন্তু উঠতে পারছে না। তাকিয়ে দেখে মিথিলা তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার জ্যাকেটটা অনেক জোরাজুরি করেও ছাটাতে পারছে না। তা দেখে ঈশান ডাক্তার সাহেবকে বলে ওঠে, আঙ্কেল, এখন কি করব? মিথিলা তো আমার জ্যাকেটটা খামচে ধরেছে, তাকে তো সরাতে পারছি না। এভাবে তো আর থাকা যায় না, কি করি বলুন তো? দেখো ঈশান, আমি বলি কি, তুমি না হয় মিথিলার পাশেই শুয়ে পড়ো। সে তো তোমার জ্যাকেটটা খামচে ধরেছে, দেখো আমি জানি। ঈশান ডাক্তার সাহেবকে আর কোনো কথা বলতে না দিয়ে ঈশান বলতে শুরু করে, আঙ্কেল দেখুন, একটা সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিতে হারাম, আমার দ্বারা এটা সম্ভব না। আমি মিথিলার সাথে এক বেডে শুতে পারবো না। 2 জন ছেলে মেয়ে অবিবাহিত হলেও এক বেডে শোয়া মানে আল্লাহর আইনকে অমান্য করা, আর আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তুমি যেহেতু থাকতে চাও না, তাহলে আর আমি কি করব? দেখো তুমি কি করতে পারো। আমি বরং রুমে যাই শুতে, আমি অনেক ক্লান্ত। এটা বলে ডাক্তার সাহেব রুমে চলে যায় ঘুমাতে। অন্যদিকে ঈশান অনেক জোরাজুরি করেও মিথিলার থেকে তাকে সরাতে পারছে না, তাই বাধ্য হয়ে মিথিলার পাশেই শুয়ে পড়ল। সকালে মিথিলার ঘুম ভেঙে যায়।
মিথিলা ঘুম থেকে উঠে দেখতে পায় ঈশান তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তা দেখে মিথিলা চিল্লিয়ে ওঠে আর ঈশানকে বেড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, তুই আমার বেডে, তাও আবার আমাকে জড়িয়ে ঘুমিয়েছিস। তুই না বলে একটা হুজুর, তোর মনে মনে এই ছিল তুই আমার সরলতার সুযোগ নিলি, তোকে আমি ছাড়বো না। এটা বলেই মিথিলা ঈশানকে উঠে ঈশানের গালে পরপর কয়েকটা থাপড় বসিয়ে দেয় আর বলে, তোকে আজকে উচিত শিক্ষা দিব। এটা বলে ঈশানের কলার ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে ডাক্তার সাহেবের সামনে। ডাক্তার সাহেব এতক্ষণ এএনটিভির চ্যানেলে খবর দেখছিল। সবাই হঠাৎ সাংবাদিক বলে ওঠে, আজকে এইমাত্র পাওয়া নতুন খবর, সুকতি ভূতমণি ব্রিজের ওপর পাওয়া গেছে কয়েকশো লাশ। তাদের মধ্যে পাওয়া গেছে ডেভিড ও জামালকে, যারা কিনা নারী পাচার, শিশু পাচার এবং ড্রাগ স্মাগলিং করেন। তাদেরকে আজকে হত্যা করা হয়েছে অনেক জঘন্যভাবে। ডেভিডের শরীর থেকে মাথাটা আলাদা আর জামাল শেখের মাথা দুভাগে বিভক্ত, পুলিশ বলছে। দেখুন, কালকে থানার সামনে এক ট্রাক মেয়ে নামিয়ে দিয়ে গেছে ঈশানের লোকজন। মেয়েদের জিজ্ঞাসা করে জানতে পারি তাদের পাচার করা হচ্ছিল। ঈশান মাস্তান তাদেরকে বাঁচায়। থানার সামনে যখন মেয়েদের নামিয়ে দিয়ে যাচ্ছিল তখন আপনারা তাদের গ্রেফতার করেননি কেন? দেখুন, পরে আমরা এটা সিসিটিভি ক্যামেরা এবং মেয়েদের জিজ্ঞাসা করে জানতে পেরেছি। এর বেশি কিছু বলতে পারবো না। সিআইডি কি আদৌ ধরতে পারবে তাদের? প্রত্যেক খুনের মতো আজকেও লাশের কপালে একটা ট্যাটু আর লাশের পাশে রেখে গেছে স্মাইলি বল। এরকম খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ সবাই মানে মিন্টু, জাকের, মাসুম, সাবির, ডাক্তার সবাই খবর শুনছিল। মিথিলার কথায় যেন তাদের ধ্যান ভাঙে আর মিথিলা বলে, বাবা, রাতে এই জানোয়ারটা আমার সাথে আমাকে জড়িয়ে ধরে এক বেটে ঘুমিয়েছে। একে তুমি এক্ষুনি বাসা থেকে বের করে দাও। আরে মা, তুই থাম, ওর কোনো দোষ নেই। তুই তো ওকে জড়িয়ে ধরেছিলি, তাই সে বাধ্য হয়ে তোর সাথে ঘুমাতে। হঠাৎ মিথিলার কালকের কথা মনে পড়ে যায়। সে বলে, কালকে তো কয়েকজন মিলে আমাকে শপিং মল থেকে কিডন্যাপ করেছিল। তারপর আবার রাতে ওই ছেলেটা সেখানে ছিল, মানে ওই ঈশান সেখানে ছিল। তাকে আমি দেখেছি আর তাকে আমি জড়িয়ে ধরেছিলাম। তারপর কি হয়েছে আর আমার কিছু মনে নেই। বাবা, এই ছেলেটাকে তুমি আমাকে সত্যি করে বলবে, নাকি আমি নিজের কোনো ক্ষতি করব? কোনটা? সে অত রাতে ওই জায়গায় কেন গিয়েছিল? কে এই ছেলেটা? সত্যি করে বলো বলছি। ডাক্তার সাহেব আর কোনো উপায় না পেয়ে সেই শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু মিথিলাকে বলে। মিথিলা শুনে বলে ওঠে, সত্যি বলছো বাবা? এই ছেলেটা সেই ঈশান, যাকে সবাই ভয় পায় আর আমার মনের রাজা? এটা বলার সাথে সাথে মিথিলা দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরে আর ঈশানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মিন্টু জাকেরের কোমরে এক পা তুলে দেয়, আরেকটা হাত তার বুকে দেয় আর নিজের মুখটা জাকিরের দিকে নিয়ে নেয়। অন্যদিকে সাব্বির মাসুমকে জড়িয়ে ধরে। এরকম দৃশ্য থেকে হঠাৎ ঠাস করে শব্দ শুনে আর কোনো কিছু পড়ার আওয়াজে ঘর ভাঙে সবার। দেখে জাকির মিন্টুকে থাপ্পড় দিয়েছে আর ডাক্তার সাহেব নিজের মেয়ের এরকম কর্মকাণ্ড দেখে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। মিথিলা তার বাবাকে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে বলতে থাকে, বাবা, তোমার কি হয়েছে? বাবা, বাবা ওঠো না প্লিজ। বাবা। সাব্বির, তুই তাড়াতাড়ি পানি নিয়ে আয়। তারপর সাব্বির পানি নিয়ে আসে, ডাক্তার সাহেবের চোখে ছিটিয়ে দেয়। ডাক্তার সাহেবের জ্ঞান ফিরতে মিথিলা বলে ওঠে, বাবা, তোমার কি হয়েছিল? হঠাৎ করে এভাবে পড়ে গেলে কিভাবে বাবা? আরে মা, আমি জানতাম তুই একটু পাগলি, তাই বলে তুই এরকম করবি সবার সামনে? এখনই তো তুই আমারে হার্ট স্ট্রোক করে উপরে টিকিট দড়িয়ে দিতিস। তারপর মিথিলার মনে পড়ে সে কি করেছে। তার বাবার কথা শুনে সে লজ্জায় উপরে দৌড়ে চলে যায়। এদিকে ডাক্তার সাহেব বলে, পাগলি মেয়ে একটা। ঈশান, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে মিথিলাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তোমার কি কোনো অমত আছে? ঠিক আছে আঙ্কেল, আমার কোনো অহমত নেই। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার বাবার মতো। তার আগে আমি আমার সকল কাজ শেষ করতে চাই। আমার প্রতিশোধ এখনও শেষ হয়নি। ওকে, ঠিক আছে। এভাবে দেখতে দেখতেই দুপুর হয়ে যায়। দুপুরে খাবার টেবিলে বসে আছে ডাক্তার, মিন্টু, জাকের, সাব্বির, মাসুম, ঈশান, কিন্তু মিথিলা এখনো আসেনি। তাই ডাক্তার সাহেব বলে ওঠে, ঈশান, দেখো তো মিথিলা কেন আসছে না। একটু তাকে নিয়ে ডেকে নিয়ে আসো তো বাবা। ওকে আঙ্কেল, যাচ্ছি। এটা বলার সাথে সাথে ঈশান মিথিলাকে ডাকতেই মিথিলার রুমে যায়। মিথিলা সবেমাত্র বাথরুম থেকে বের হয়েছে, একটা টাওয়াল পেঁচিয়ে শরীরে। ঈশান নকনক করে রুমে ঢুকে যায় আর মিথিলাকে এই অবস্থা দেখে ঈশান চমকে যায়। মিথিলা হঠাৎ ঈশানকে দেখে বলে ওঠে, আরে জানো আসো, তুমি এখন থেকে হবু বউকে দেখার জন্য পাগল হয়ে গেছো। বিয়ের পর যে কি করবে সে আল্লাহই ভালো জানে। মিথিলা কথা বলছে আর ঈশানের দিকে আগাচ্ছে। ঈশান ভয় ভয় বলতে থাকে, দেখো মিথিলা, আঙ্কেল তোমাকে ডেকেছে খাওয়ার জন্য। আমরা সবাই তোমার
অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি এসো। এটা বলে ঈশান রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই মিথিলা ঈশানের হাত টান দিয়ে তার সামনে টেনে ধরে হঠাৎ মিথিলা তার শরীরের টাওয়ারটা খুলে ফেলে দেয়। তা দেখে ঈশান প্রথম মিথিলাকে অবস্থায় দেখে ঈশানের যায় অবস্থা। ঈশান মিথিলাকে ওই অবস্থায় দেখে বলতে থাকে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি আমাকে বাঁচাও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে নিও আল্লাহ, আমাকে জাহান্নামের হাত থেকে বাঁচাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈশান এরকম বলছে আর হাঁপাতে হাঁপাতে নিচে তাড়াহুড়ো করে নামছে। তা দেখে মিন্টু বলে ওঠে, আরে ভাই, তুমি তো পড়ে যাবে, এভাবে তাড়াহুড়ো কেন করে নামছো? কি হয়েছে ভাই? আরে কই না, কিছু হয়নি তো। মিথিলা আসছে, ও রেডি হচ্ছে, তোরা খাওয়া শুরু কর। এর কিছুক্ষণের মধ্যেই মিথিলা নিচে চলে আসে। সবাই খেতে বসেছে। ঈশান লজ্জায় মিথিলার দিকে তাকাতে পারছে না। এভাবে দুপুর পেরিয়ে রাত হয়। পরের দিন মাসুমার সাব্বির একটা কাজের জন্য বাইরে গেলে এভাবে দুপুর পেরিয়ে রাত হয়ে পরের দিন মাসুমার সাব্বির একটা কাজের জন্য বাইরে ছিল। হঠাৎ তারা দেখতে পায় সেই 3টি ছেলেকে। দেখার সাথে সাথে ফোন করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, মুন্নিকে যে 3টে ছেলে রেপ করা হত্যা করেছিল, সেই 3টে ছেলেকে আমরা দেখতে পেয়েছি। তারা আমাদের সামনে গাড়ি করে আমাদের এলাকার দিকে যাচ্ছে। আমরা কি তাদের তুলে নিয়ে যাব গোডাউনে? তোরা মিন্টু আর জাকেরকে ডাক, আমাদের ছেলেপেলের সাথে শালা কুত্তার বাচ্চা 3টিকে ধরে আন গোডাউনে। আমি আর ডাক্তার আঙ্কেল সেখানেই যাচ্ছি। এটা বলে ঈশান ডাক্তার সাহেবকে নিয়ে গোডাউনে চলে যায়। অন্যদিকে সাব্বিররা 4জন মিলে এবং তাদের ছেলে পেলেকে নিয়ে সেই 3টি ছেলেকে তুলে নিয়ে আসে গোডাউনে। এখন তাদের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আকাশ নামের ছেলেটি বলে ওঠে, কে তোরা? আমাদেরকে এভাবে ধরে নিয়ে এসেছিস কেন? তোরা জানিস তোরা কাদের শরীরে হাত দিয়েছিস? ঈশান আর কোনো কথা না শুনেই 3জনের মুখে কাপড় ভরে দেয় এবং তাদের শরীর থেকে সব কাপড় খুলে ফেলে বক্স থেকে একটা চায়না ব্লেড বের করে তাদের পুরুষলিঙ্গ কেটে ফেলে। সাথে সাথে সেখানে মরিচ লবণ ঢেলে দেয়। তাদের আত্মা কাঁপানো চিৎকার যেন পুরো মাটি কাঁপছে, কিন্তু তাদের আওয়াজ বাইরে আসছে না, কারণ মুখে তো কাপড় পুরে দিয়েছে ঈশান। তারপর ঈশান ডাক্তার সাহেবকে বলে, এই নিন আঙ্কেল, এই ব্লেডটা নিন। আপনার অনেক ইচ্ছা ছিল না যে আপনার মেয়ের খুনের অপরাধীদের নিজের হাতে শাস্তি দিবেন? আজকে সেই সুযোগ আপনার এসে গেছে। ঈশান দাও, এই শালা জানোয়ারের বাচ্চাগুলোর জন্যে আমার নিষ্পাপ মেয়েটাই পৃথিবীতে নেই। এটা বলার সাথে সাথেই ডাক্তার সাহেব ব্লেড দিয়ে একের পর এক তাদের শরীরে ব্লেড দিয়ে টানতে থাকে। মুহূর্তেই পুরো রুমটা 3জনের রক্ত দিয়ে লাল হয়ে যায়। শরীরের এমন কোনো অংশ নেই যে কাটা যায়নি। তাদের কাটা অংশগুলো বস্তায় ভরে গঙ্গা নদীর তীরে ফেলে আসতে বলে ঈশান। তারপরে তারা ফ্রেশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যেতে না যেতেই মিথিলা বলে ওঠে, বাবা, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? সে কখন থেকে ফোন করছি তোমাদের। এটা বলার সাথে সাথে ঈশানকে জড়িয়ে ধরে আর একের পর এক গালে চুমু দিতে থাকে। বলে, এই তুমি এতক্ষণ কোথায় ছিলে? চলো দুপুরে খাবার খাবে। ডাক্তার সাহেব মেয়ের পাগলামি দেখে মনে মনে বলতে থাকে, খুব শীঘ্রই আমার এই পাগলি মেয়েটার ঈশানের সাথে বিয়েটা দিয়ে দিতে হবে, না হলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে পাগলি কোথাকার। চল। তারপর তারা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে যে যার মধ্যেই ঘুমাতে চলে যায়। অন্যদিকে মিথিলা নিজের রুমে না গিয়ে ঈশানের রুমে গিয়ে দরজা আটকে দেয়। ঈশান তা দেখে ভয়ে ভয়ে বলে ওঠে, আরে আরে আরে, তুমি দরজা লাগালে কেন? যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। এখানে কি? হ্যাঁ, আসলে একা একা থাকতে ভালো লাগছিল না, তাই হবু বরের সাথে একটু রোম্যান্স করতে এলাম। মানে কি? কি করতে চাও তুমি? তারপর মিথিলা আর কোনো কথা না শুনে ঈশানের শরীরের ওপর উঠে তার শুয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ঈশানও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ে। বিকেলে আজানের আওয়াজে ঈশানের ঘুম ভেঙে যায়, তাই সে মসজিদে যায় নামাজ পড়তে। সবাইকে নিয়ে মসজিদে নামাজ পড়ে বাসায় এসে সবাইকে নিয়ে এসে বলে, দেখো, কম বেশি সবাইকে তাদের পাপের আমি শাস্তি দিয়েছি। এখন যাদের জন্য আমি আমার আপনজনদের হারিয়েছি, এখন শুধু তাদের পালা। তাই কালকে তোরা গিয়ে যে করেই হোক ইউসুফ আর ওর স্ত্রীকে তুলে নিয়ে আসবি আমাদের গোডাউনে, আর আমাকে ফোন করে বলবি এখন। তাহলে তোরা তোদের নিজ নিজ কাজে লেগে পড়। ওকে ভাই, ঠিক আছে, কালকেই আপনার সামনে সেই 2জন হাজির হবে। এটা বলে যে যার মতো কাজে লেগে পড়েছে। অন্যদিকে সিআইডি অফিসার এসিপি তার কর্মকর্তাদের সাথে বলতে থাকে, কি ব্যাপার, আপনারা ঈশানের ব্যাপারে কোনো খোঁজ খবরই দিতে পারছেন না? আমাদের উপর মহল থেকে খুব চাপ আসছে, যে করে হোক তাকে ধরতেই হবে যে কোনো মূল্যে। স্যার, আমরা তো চেষ্টা করছি। ইরফান তার বাপের খোঁজ নিতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তার কোনো রকম খোঁজ আমাদের দিতে পারছে না। সে কোনো কিছু করার আগে রাস্তাটাকে পরিষ্কার করে নি।
যাতে আগে পিছনে কোনো সমস্যা না হয়। তার জন্য তো আমরা তাকে আজ পর্যন্ত ধরতে পারছি না, এমনকি তার চেহারাটাও আজ পর্যন্ত কেউ দেখেনি। যে দেখেছে তাকে সে উপরে টিকিট ধরিয়ে দিয়েছে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আপনাদের যে করেই হোক তাকে ধরতেই হবে, অ্যান্ড অ্যানি কস্ট। তাদের এরকম কথা শুনে ঈশান বসে বসে হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এসিপি, তোর পাওয়ার সম্বন্ধে আমার জানা আছে। তুই ধরবি আমাকে? তোর এতটাও ক্ষমতা নেই যে ঈশানকে ধরবি। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়। পরের দিন মাসুম, মিন্টু, জাকের, সাব্বির এবং তাদের দলের ছেলেপেলে ইউসুফ ও তার স্ত্রী এবং ছেলে বউকে তুলে নিয়ে আসে তাদের গোডানে এনে তাদেরকে আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়। তারপর ফোন করে বলে, হ্যালো ভাই, তাদেরকে তো ধরে নিয়ে আসি, তাহলে আপনি কোথায়? আপনি চলে আসেন আজ রাতে। ওকে, আমি আজকেই চলে আসছি রাতে। তোরা তাদের আপ্যায়ন কর একটু। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আমরা তাদের উপর টর্চার শুরু করে দিচ্ছি। এটা বলার সাথে সাথে তারা তাদের উপর টর্চার করা শুরু করে দেয়। যে যেভাবে পারছে সে সেভাবেই তাদেরকে মারছে। আর এদিকেই দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন ড্রয়িং রুমে এসে ডাক্তার সাহেব বলে ওঠে, আঙ্কেল, আমি একটু বাইরে যাচ্ছি, একটা কাজ শেষে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। ঈশানের এই কথা শুনে পেছন থেকে মিথিলা বলে ওঠে, আজ রাতে বাসে আসবে না মানে? কোথায় যাবে তুমি? তোমার কোথাও যাওয়া হবে না, চুপচাপ এখানেই বসে থাকো। কিন্তু মিথিলা মা, ছেলেটা নিশ্চয়ই কোনো কাজে আছে, তাই তো সে বাইরে যাবে। তুই আর বাধা দিস না, সে কাল চলে আসবে, তুই চিন্তা করিস না। ওকে ঠিক আছে, তবে কাল সকালে যেন আমি তোমাকে বাড়িতে দেখতে পাই। ওকে ঠিক আছে, কাল সকালে চলে আসবো। এটা বলে ঈশান বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় ঈশান। তারপর মিন্টুর উদ্দেশ্যে বলে, মিন্টু, প্রথমে আমাকে ইউসুফের ছেলে ও বউয়ের রুমে নিয়ে চল, সেইখানে তাদেরকে বেঁধে রেখেছিস। ওকে ভাই, চলুন। তারপর ঈশান মিন্টুকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর ঈশান গিয়ে ফাতেমার কাপড় খুলে ফেলে রাজুর সামনে। রাজু তা দেখে বলে ওঠে, ওই শালা কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের গায়ে হাত দিস? একবার শুধু আমাকে ছেড়ে দে, তোর হাত আমি কেটে ফেলবো। এরপর ঈশান গিয়ে কয়েকটা থাপড় বসিয়ে দেয় রাজুর গালে এবং মুখে একটা কাপড় ভরে দেয়। তারপর ঈশান ফাতেমাকে রাজুর সামনে জোরপূর্বকভাবে ধর্ষণ করতে থাকে। ইচ্ছে মতো নিজের শরীরের চাহিদা পূরণ করে সেখান থেকে চলে যায় আর সাব্বিরকে বলে, আমার কাজ শেষ এখন, তোরা চারজন গিয়ে তোদের কাজ করতে পারিস। এটা বলার সাথে সাথে তারা চারজন মিলে একের পর এক ফাতেমার সাথে শারীরিক অত্যাচার করে। এমন সময় ফাতেমা তাদের অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। তারপর তারা ফাতেমার দেহ সেখানে ফেলে রুম থেকে বেরিয়ে ঈশানের সামনে যায় আর বলে, ভাই, শালি তো মরে গেছে আমাদের চারজনের লোড নিতে না পেরে। তাই নাকি? তাহলে তো তোদের চারজনে দেখি ভালোই পাওয়ার। ওকে ঠিক আছে, আমি তাহলে দ্বিতীয়টার কাছে যাই, তারপর আমি কি কিছুক্ষণ তোরা যাস, কেমন? ওকে ঠিক আছে ভাই। অন্যদিকে রাজু মনে মনে ভাবছে, ইস, এটা আমাদের পাপের ফল। সেদিন যদি এরকম অন্যায় না করতাম তাহলে আজকে আমাদের এই দশা দেখতে হতো না। নিজের দোষে আজকে এই অবস্থা। এদিকে ঈশান ইউসুফ ও তার বউকে যে রুমে আটকে রাখা হয়েছে সেখানে গিয়ে একটা দলিল হাতে নিয়ে চেয়ার টেনে বসে ইউসুফ ও তার বউয়ের সামনে। বলে, দেখ, এটা হলো একটা সম্পত্তির ওয়ালপেপার এবং তোর বউ ছেলের নামে যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক আমি। এখানে একটা ছোট্ট করে একটা সাইন করে দে, তাহলেই ব্যাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। সেদিন তোর বাবা মাকে মেরেছি, ওই দিন যদি তোকে মেরে দিতাম তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। ঈশান আর কোনো কথা না বলে একটা ব্লেড দিয়ে নাজমা বেগমের কাপড় ছিঁড়ে ফেলে। শরীরে শুধু হালকা লেগে আছে, ফু দিলে শরীর থেকে কাপড়টা সরে যাবে, এরকম অবস্থা। তা দেখে ইউসুফ বলে ওঠে, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম করছিস কেন? কোথায় সই করতে হবে বল, আমি করে দিচ্ছি, তবুও তুই আমাদের ছেড়ে দে প্লিজ। তারপর ঈশান ইউসুফের সই নিয়ে নেয় দলিলে আর বলে, তোদের সম্পত্তি চাই না আমি, মাটি চাই, তাই না? তোদের আজকে এমন অবস্থা করব পুরো বিশ্ববাসী মনে রাখবে তোদের জন্য আমার জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেছে। আমার মা বাবাকে তোরা খুন করেছিস, তোদের এতটা ভয়ঙ্করভাবে মৃত্যু দিব যে পুরো বাংলাদেশ কাঁদবে। তারপর ঈশান ইউসুফকে মুখে একটা রুমাল ঢুকিয়ে দেয়। তারপর নাজমা বেগমের কাপড় খুলে ফেলে, তার সাথেও শারীরিক সম্পর্ক করে। প্রায় 2 ঘন্টা শারীরিক অত্যাচার করে ঈশান নিজের চাহিদা মিটিয়ে বাকিদের ডাক দেয়।
ইউসুফ নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে ধর্ষণ হতে দেখে চোখের পানি ফেলছে আর আফসোস করছে। তারপর মিন্টু, জাকের, সাব্বির, মাসুম একে একে তারাও নিজেদের চাহিদা মিটিয়ে নেয়। নাজমা বেগম এখন বেঁচে থেকেও মৃত। নাজমা বেগমের রক্তে যে পুরো ফ্লোর লাল হয়ে গেছে। তারপর তাদের চারজনকে এক জায়গায় করে একের পর এক কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। চারজন নিমিষেই তাদের চারজনের শরীর টুকরো টুকরো হয়ে যায়। তারপর তাদের বস্তায় ভরে গঙ্গা নদীতে ফেলে দিয়ে আসে। সকালে ঈশানও তার দল নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তারপর মসজিদে নামাজ পড়ে তার বাবা মায়ের কবরের পাশে গিয়ে বলতে থাকে, বাবা মা, দেখো আমি তোমাদের ফোনের গতি শুনে নিতে পেরেছি। আজ আমি তাদের শাস্তি দিতে পেরেছি। আর মাত্র 2 জন আছে, খুব শীঘ্রই তাদেরকেও তোমাদের কাছে পাঠিয়ে দিব। তোমরা চিন্তা করো না মা। এই বলে ঈশান সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 2 দিন। এই 2 দিনে মিথিলা নানাভাবে জ্বালিয়েছে ঈশানকে। সাথে কোথাও ঘুরতে গেছে, তার সাথে আরও কত কি করেছে। ঈশান ও মিথিলার এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসা অনেক ভালো লাগে, তাই সে কিছুই বলে না। 2 দিন পর ঈশান সাব্বিরকে ফোন করে বলে, সাব্বির, তোরা সবাইকে নিয়ে প্রস্তুত থাকবে। আজকে আওনার বাসায় গিয়ে তাদেরকে শেষ করে দিব। ওকে ভাই, ঠিক আছে। এভাবে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়। রাতে ঈশান ও তার দলবল নিয়ে আওনার এর বাড়িতে হাজির হয়। তারপর তাদেরকে গিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে। আওনার ও তার স্ত্রীকে চেয়ারের সাথে বেঁধে ফেলে ঈশান। তখন আওনার ভয় ভয় বলে ওঠে, ঈশান, তুই এতদিন কোথায় ছিলি? তুই আমাদেরকে ছেড়ে দে প্লিজ। তোর যা চাই আমরা তোকে তাই দেব, তবু আমাদের মারিস না প্লিজ। আমরা জানি আমরা ভুল করেছি। আমি সব কিছু আমার ছোট ভাই ইউসুফের কথাই করেছি। তুই আমাদের ছেড়ে দে প্লিজ। তারপর একটা ওয়ালপেপার বের করে দেয় ঈশান। ঠিক আছে, তোদেরকে ছেড়ে দিব একটা শর্তে। তোর যত সম্পত্তি আছে সব আমার নামে এখানে লিখে দে। শুধুমাত্র একটা সই করবি এই কাগজে। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি কোনোদিনই সই করব না, ওই কাগজে মরে গেলেও না। এটা শুনে ঈশানের মাথা গরম হয়ে যায়, তাই ঈশান ইশারায় সাব্বিরকে বলে। তারপর সাব্বির গিয়ে সালমা বেগমের সব কাপড় খুলে ফেলে। এখন তার পরনে কিছুই নেই, তার শরীরে সব কিছু স্পষ্ট। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই দেখছে। তা দেখে আওনার লজ্জায় ভয় ভয় বলে ওঠে, দে আমি সব করছি, তবু আমাদের কিছু করিস না। এই নে ধর, এইখানে সই কর। এরপর আওনার ভয় ভয়ে হুইল পেপারে সই করে দেয়। তা দেখে ঈশান বলে ওঠে, তোদের মৃত্যু অনিবার্জিত। তোর সামনে স্ত্রীকে আমরা খুবলে খুবলে খাবো, তুই শুধু দেখ। এটা বলেই ঝাঁপিয়ে পড়ে ঈশান সালমা বেগমের উপর। আওনারের সামনে তার স্ত্রীকে এরকম নরঘাতকের মতো করে ধর্ষণ করতে দেখে ও তার শরীর চেটে ফুটে খেতে দেখে অনেক কান্নাকাটি করে আর মনে মনে বলে, এটা আমাদের পাপের শাস্তি। আমরা যে অন্যায় করেছি তার একমাত্র এটাই যোগ্য শাস্তি। হায় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিও। ঈশান তার শরীরের চাহিদা পূরণ করে এবং নিজের প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি। ঈশানের পরে তারা চারজন মিলে আবার সালমা বেগমের উপর শারীরিক অত্যাচার করে। নিজের স্ত্রীকে এভাবে চোখের সামনে ধর্ষণ হতে দেখে আওনার সেখানেই হার্টস্ট্রোক করে মারা যায়। অন্যদিকে সালমা বেগম আর শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। তা দেখে মাসুম হাসতে হাসতে বলে, ভাই, শালি তো লোড নিতে না পেরে সেখানেই শেষ। আর কুত্তার বাচ্চাটা নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে দর্শন হতে দেখে সেখানেই হার্ট স্ট্রোক করে পরপারে পাড়ি জমায়। এখন কি করব? মাসুমের এরকম কথা শুনছে ঈশান বলে ওঠে, তাই নাকি? তোদের চারজনের দেখি সেই রকম পাওয়ার। কি খাস রে তোরা? এত দম তোদের? শোন, লাশ দুটো যেভাবে আছে সেভাবেই থাক। তাদের 2 জনের কপালে একটা লহটা এঁকে দিবি এবং আশেপাশে একটা ইসমাইল বল ক্লাস এই চিঠিটা রেখে দিবি এবং তোরা চলে যা। আমি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। ওকে ভাই। এটা বলে ঈশান সে লাশের পাশে যায় আর মাসুম, মিন্টু, জাকির, সাব্বির তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়। চলুন আপনাদের শুনিয়ে আসি চিঠিতে কী লেখা আছে এবং এই চিঠিটা কার উদ্দেশ্যে। হাই এসিপি সাহেব, আপনার এতটা ক্ষমতা নেই যে এই ইরান মাস্তানকে ধরবেন এবং আপনি শুনুন, আমার পেছনে না ছুটে আপনি বরং আমার অপরাধ যেগুলো করছি সেই কাজগুলোর পেছনে ছোটেন। আপনার ক্ষমতা নেই আমাকে ধরার। আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি আপনার পুরো বাংলাদেশের আইন ক্ষমতা থাকে তাহলে আমাকে ধরিয়ে দেখা। আমি এদেরকে মারতাম না, এরা নিজের দোষেই মরছে। এদের জন্যই আজকে
আমি ঈশান দ্য গ্রেট মাস্তান হয়েছি। লাশের পাশে দাঁড়িয়েছিল ঈশান। পকেট থেকে ফোনটা বের করে এসিপির নাম্বারে কল করে আর বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি 2টা মার্ডার করেছি, ঠিকানা টেক্সট করে দিয়েছি, চলে আসেন, পারলে আমাকে ধরে দেখান। শুনুন স্যার, 10 জনকে পেছনে রেখে সামনে একজনকে মার্ডার করার মাস্তানি বোঝায় না, বরং একাই 10 জনকে মারাটা মাস্তানি বলে। পাওয়ার এমনই স্যার, পাওয়ার বানাতে হয়, তৈরি করতে হয়। সালাম পেতে গেলে সালাম দিতে হয়, ঠিক তেমনই কোনো কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এটা বলে ঈশান ঠিকানা টেক্সট করে দিয়ে সেখান থেকে চলে যায় বাড়িতে। এক বাড়িতে গিয়ে মিথিলা ঈশানকে দেখে দৌড়ে গিয়ে চুমু খেয়ে জড়িয়ে ধরে, বলে, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি বাড়িতে সবাই একা থাকতে ভয় পাচ্ছিলাম। বাবা আজকে তার বন্ধুর বাসায় গেছে, সেখানেই আজকে থাকবে। প্লিজ তুমি আর আমাকে ছেড়ে একা কোথাও যেও না। ঠিক আছে, আপনি টেবিলে খাবার দেন, আমরা সবাই খেতে আসছি এখনই। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে ঈশানের ঠিকানা অনুযায়ী পুলিশ, র্যাব, আর্মি, সিআইডি এবং লোকজন দিয়ে পুরো বাড়ি এলাকা যেন জমজম করছে। টিভির পর্দায় সাংবাদিক বলছে, কে বা কারা আওনার ও তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। চলুন আমরা শুনে আসি এসিপি দুলাল সাহেবের মুখ থেকে তিনি এই খুনে কাকে সন্দেহ করেন। দেখুন, বরাবরের মতো এবারও খুনটাও ঈশান করেছে। এটা প্রমাণিত যে ঈশান তাদের নিজ হাতে খুন করেছে। তবে তার স্ত্রীকে রেপ করা হয়েছে এবং ওনার সাহেব হার্ট স্ট্রোক করে মারা গেছেন। এবং আমরা জানতে পেরেছি যে ওনার সাহেবের ছোট এক ভাই ইউসুফ খান ও তার পরিবারকে ঈশানের লোকজন মেরে কোনো এক নদীতে ভাসিয়ে দিয়েছে। এসব করেছে শুধু প্রতিশোধ নিতে এবং তার প্রপার্টি সব ঈশানের নামে লেখা আছে। ঈশানকে ধরা সম্ভব নয়, বরং অসম্ভব বটে, কারণ সে সরাসরি বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আইনজীবীকে চ্যালেঞ্জ করেছে যে আমরা তাকে ধরতে পারবো না। আসলেই তাকে ধরা বড্ড কঠিন। আমরা যদি চলি ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। আপনারা সবাই শুনলেন তো, সিআইডি অফিসার এসিপি দুলাল সাহেব তিনি নিজেই হাতে কত শত খুনিকে ফাঁসিয়ে ঝুলেছেন। হজ্জ কিনে ঈশান নামে সেই অগান্তকের কাছে বাংলাদেশের পুরো আইন বাহিনী হেরে গেছে। এরকম খবর পেতে আমাদের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম খবর শুনে পুরো বাংলাদেশে হই হই রই কাণ্ড পড়ে গেছে। সবাই এখন থেকে ঈশানকে যেন বাঘের মতো ভয় পাচ্ছে। হাটবাজারের রাস্তাঘাটে তেমন আর কেউ রাত পর্যন্ত আড্ডা দেয় না। ঠিক রাত 8টার পরে সব দোকান বাজার বন্ধ করে দেয়, যে যার মতো বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেয়। অন্যদিকে রাতে ঈশান রুমে এসে শুয়ে আছে। ঠিক তখনই মিথিলা এসে ঈশানের ঘরের দরজা আটকে দিয়ে ঈশানের বিছানায় উঠে ঈশানের উপর শুয়ে পড়ে আর বলে, প্লিজ তুমি কিছু বলো না, আমি একা একা থাকতে ভয় পাচ্ছি। আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার উপর শুয়ে থাকতে চাই। জানো, আমি তোমাকে সেই কবে থেকে ভালোবাসি। আমি যখন বাইরে যাই পড়ালেখা শেষ করতে, সব জায়গায় শুধু তোমার নাম শুনতাম। ইউটিউবে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই শুধু তোমার খবরই দেখা যেত। তবে তোমার যেটা আমাকে ভালো লাগতো সেটা হলো তুমি কোনো গরিব মানুষকে আজ অবধি হত্যা করনি, বরং তাদের সুবিচার পাইয়ে দিয়েছো। এর জন্য তোমাকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ বাবু। দেখুন, আপনি আমাকে ভালোবাসেন, এটা ভালো কথা, কিন্তু বিয়ের আগে আমি কোনো হারাম সম্পর্কে জড়াতে চাচ্ছি না। আপনি যেহেতু ভয় পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে পারেন। যেহেতু আপনার সাথে 2 দিন পর আমার বিয়ে, তাই আপনাকে এতটুকু অধিকার দেওয়া যায়। আর হ্যাঁ, আমি কোনোদিন অন্যায় করিনি। আমি শুধু নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এবং তোমার বাবাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য এত কিছু করছি। কালকে আপনাকে এক জায়গায় নিয়ে যাব। ওকে, ঠিক আছে সোনা, একটা দিবে প্লিজ, খুব আদর আদর করছো। তুমি না দিলে মেরে। মানেটা আবার কি? ওকে, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। এটা বলার সাথে সাথে মিথিলা ঈশানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে তারপর একে একে চুমু খেতে থাকে। অন্যদিকে ঈশান নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিথিলার কাছ থেকে তাকে ছাড়তে পারছে না। তাই মিথিলার কাছে হার মেনে তার সব অত্যাচার সহ্য করে নেয়। এভাবে তারা দুজন ঘুমিয়ে পড়ে। সকালে নাস্তা করে আর টেবিলে ঈশান সবার উদ্দেশ্যে বলে ওঠে, মিন্টু, জাকির, মাসুম, সাব্বির, তোরা সবাই রেডি হয়ে নে। তোরা আমার সাথে আর মিথিলার সাথে এক জায়গায় যাব। ওকে ভাই, ঠিক আছে। মিথিলা, আপনি গিয়ে বোরখা পরে আসুন। যেহেতু আপনি আমার হবু বউ, সেক্ষেত্রে আপনি আজ থেকে এইসব শর্ট পোশাক পরতে পারবেন না। এটা ইসলামিক দৃষ্টিতে হারাম। আমার সাথে কোনো জায়গায় ঘুরতে গেলে পর্দা করে বেরোতে হবে।
ওকে ঠিক আছে, আমি তাই করছি। এই বলে মিথিলা বোরকা পড়তে চলে যায়। তারপর তারা রেডি হয়ে নিচে আসে। তারপর ডাক্তার সাহেবের বাড়ি থেকে বের হয়ে দুটি কালো রঙের BMW কার, একটিতে বসে আছে মিথিলা আর ঈশান, অন্যটিতে আছে মাসুম, মিন্টু, জ্যাকের, সাব্বির। মিথিলার পরনে আছে কালো বোরকা আর ঈশানের পরনে আছে কালো, আর ঈশান পরেছে ব্লু কালারের একটা জুব্বা, আর তারা চারজন পরেছে লাল কালারের একই মডেলের পাঞ্জাবি। তারপর তারা সেই গুলিস্তানে যায়। এরপর ঈশান তাদের সবাইকে নিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, এই দুইটা কবর হলো আমার মা বাবার, যারা ছিল আমার পুরো দুনিয়া, আমার পুরো পৃথিবী। তারাই আমাকে ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছে। তারপর ঈশান কাঁদতে কাঁদতে বলে, মা বাবা, আমি তোমাদের খুনের প্রতিশোধ নিতে পেরেছি। আমি তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি। আমি তাদেরকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ঠিক পরকালে তোমাদের কাছে। ঈশানের এরকম কান্না দেখে মিথিলা ঈশানকে বসা থেকে তুলে বলতে থাকে, এই পাগল, এভাবে কেউ কান্না করে? তুমি কান্না করলে তোমার বাবা মাও তো অনেক কষ্ট পাবে, তাই না? তুমি তাদের জন্য কান্না না করে বরং তাদের জন্য দোয়া করো, যাতে তারা জান্নাতবাসী হতে পারে। মিথিলা, আপনি ঠিক বলেছেন। আমি এখন থেকে আর কোনো খারাপ কাজ করব না। যতদিন বেঁচে আছি শুধু আমার বাবা মায়ের জন্য দোয়া করব। তারপর ঈশানরা ওখান থেকে অনেক কান্নাকাটি করার পরে বাসায় আসে। এভাবে দেখতে দেখতে পুরো 7টা দিন কেটে যায়। অন্যদিকে পুরো বাংলাদেশ আইন বাহিনী খুঁজে বেড়াচ্ছে এই ঈশানকে খুঁজতে খুঁজতে যেন তাদের মাথার চুল উঠে যাওয়ার মতন অবস্থা। কিন্তু তারা আজও ঈশানকে খুঁজে পাচ্ছে না। আজকে ঈশানের বিয়ে, বাড়িটা ধুমধাম করে সাজানো হয়েছে, চারিদিকে মরিচবাতি জ্বালানো হয়েছে। ঈশানের লোকজনেরা পুরো বাড়িটাকে যেন আনন্দে মাতিয়ে রেখেছে। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। এখন রাত বাজে 12টা। মিন্টু, জাকের, মাসুম, সাব্বির জোর করে ঈশানকে বাসর ঘরে ঢুকিয়ে দেয় আর বাইরে থেকে দরজা আটকে দেয়। ঈশান ভেতরে ঢুকতেই মিথিলা উঠে গিয়ে ঈশানকে সালাম করে আর বলে ওঠে, কি হলো মাস্তান সাহেব, আপনার এতক্ষণে আসার সময় হলো? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। জি মানে হয়েছে কি? চুপ, আর কোনো কথা নেই, চলো। কোথায়? কেন, তুমি জানো না বিয়ের পর বর বউ যা করে এখন সেটাই করব। এটা বলে ঈশানকে আর কোনো কথা বলতে না দিয়ে ঈশানকে বেঁধে ফেলে দেয় আর মিথিলা তার উপর উঠে বসে একের পর এক কিস করে চলেছে। ঈশানের ঠোঁটে, গালে, মুখে, পুরো শরীরে ধীরে ধীরে হারিয়ে যায় ঈশানও মিথিলার পুরো শহরে। মিথিলার এরকম পাগলামি দেখে ঈশানও নিজেকে কন্ট্রোল করতে না পেরে সায় দেয় মিথিলার সাথে। এখন তারা ডুব দিয়েছে অতল ভালোবাসায়, হারিয়ে গেছে ভালোবাসার এক অতল সমুদ্র। ঈশানের নামে যতগুলি সম্পত্তি আছে, মানে আওনার ইউসুফ খানকে মেরে যে সম্পত্তিগুলো তার নামে লিখে নিয়েছিল, সেই সম্পত্তিগুলো বেচে সে জায়গায় একটা বৃদ্ধাশ্রম এবং একটা এতিমখানা তৈরি করে। আর যে লোকটির সাথে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল তাকে তার মাটির অংশ দিয়ে দেয়। এভাবে বেশ সুখেই কেটে যাচ্ছে ঈশান আর মিথিলার দিন। অন্যদিকে শুধু আতঙ্কে আছে পুরো বাংলাদেশের মানুষ। ঈশানের নাম শুনলেই যেন তাদের শরীরের আত্মা কেঁপে ওঠে। আর বাংলাদেশের আইন বাহিনী অফিসারদের তো মাথার চুল উঠে যেতে শুরু করেছে ঈশানকে খুঁজতে খুঁজতে। আজও কি তারা ঈশানকে ধরতে পারবে কিনা তা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভালোবাসার খুনসুটিময় গল্প পেতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটি শোনার জন্য।